নমস্কার। আমাদের ৪ দিনের ওয়ার্কশপ ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা। এই ওয়ার্কশপের আজ ২য় দিন। গতকাল শুরু হয়েছে। আগামী শনি রবিবারে আবার আমরা এই বিষয় নিয়ে আলোচনায় বসবো। দেখুন, একটা জিনিস আমরা জীবনে অনেক কিছু চাই, পাই, কোনোটা পাই না। কিন্তু একটা জিনিস আমরা যদি দেখি ভেবে যে আমরা সবাই মিলে চাই, সবাই চাই, এখানে কোনো দ্বিমত নেই, সেটা হচ্ছে সুস্থ থাকতে চাই। কিন্তু মজা হচ্ছে এই সুস্থ থাকার জন্য আমরা সুপরিকল্পিতভাবে কিছু করি না। আমার বেশ মনে পড়ছে, আজ থেকে প্রায় বছর ১৫ আগে, হ্যাঁ, ওরকমই হবে। একটি অনুষ্ঠানে গেছিলাম, সরকারি অনুষ্ঠানে। সরকারি বলতে সরকারি কর্মচারীদের রিটায়ার্ড সংগঠনের অনুষ্ঠানে। অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন। বিজয়া দশমী উপলক্ষে সেখানে যোগ নিয়ে আমাকে কিছু বলতে বলা হয়েছিল। তো সেখানে আমি বললাম। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে, "দেখুন, আজ এখানে আপনারা যারা আছেন সবাই দীর্ঘদিন চাকরি করেছেন, কর্মজীবনে অনেক পরিশ্রম করেছেন। একটা সাধারণ ধারণা থাকে যে অবসর নিয়ে, অর্থাৎ রিটায়ার্ড লাইফে বেশ আরাম করে বসবো, আরাম করে থাকবো, যে টাকা-পয়সা পাবো সেটা দিয়ে পেনশন পাবো, মোটামুটি চলবে।" তো এটার জন্য অনেকেই কিন্তু অনেক পরিকল্পনা করেন। যেমন আমি আফটার রিটায়ারমেন্ট কোথায় থাকবো, আমার ছেলেমেয়েরা কোথায় থাকবে, কত খরচ হতে পারে, বা কেমন কি সেই মতো টাকা-পয়সার প্ল্যানিং, থাকার প্ল্যানিং বা অন্যান্য অনেক বিষয় আমাদের প্ল্যানিং হয়। কিন্তু একটা জিনিস যেটা আমরা সবাই জানি প্রয়োজন হবে, সেই ব্যাপারে কোনো প্ল্যানিং নাই, সেটা হচ্ছে আমাদের সুস্থ থাকা। সুস্থ থাকার ব্যাপারে কিন্তু আমাদের কারো কোনো রকম কোনো পরিকল্পনা নেই। তো ওখানে বললাম, এই যে পরিকল্পনা নেই, কিন্তু আমরা একটা জিনিস সিওর জানি। কিরকম? যেমন ধরুন, কেউ চাকরি করছেন, তিনি কোয়ার্টারে আছেন। তো আমরা, যখন একজন মানুষ রিটায়ার করে যাচ্ছেন, তারপরে তিনি কিন্তু কিছুদিন পরেই অসুস্থ হবেন। তার বয়স বাড়লে তিনি অসুস্থ হবেন, সেটা তিনি জানেন। তারপর নানা রকমভাবে বেশ শারীরিক সমস্যা আসবে, এবং এর জন্য উনি আর্থিকভাবে তৈরি থাকছেন। টাকা-পয়সার দিক দিয়ে উনি তৈরি থাকছেন। কিন্তু যাতে শরীর অসুস্থ না হয় তার জন্য কোনো প্রস্তুতি নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার, তো সেখানে বললাম, আমরা সবাই জানি যে আমরা অসুস্থ হবো, এই বিষয়ে আমরা মোটামুটি ১০০ বার নিশ্চিন্ত। কিন্তু এই ব্যাপারে কে কি ভাবছেন? কে কি পরিকল্পনা নিয়েছেন? যে আমি যাতে অসুস্থ না হই? কোনো পরিকল্পনা নাই। আমরা ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা। কিন্তু থ্রু যোগা মানে যোগের তো এমন কোনো অসম্ভব ক্ষমতা নেই যে যার যা রোগ আছে সব সারিয়ে দেবে। আমি যত রকম অনিয়ম করি না কেন, আমাকে সুস্থ করে দেবে, সেটা কিন্তু নয়। যোগের পাশাপাশি আমাকে অনেক নিয়ম মেনে চলতে হবে, এবং যোগটা সময়ে শুরু করতে হবে। আমার রোগ অনেক বেড়ে গেল, আমি অসুস্থ বাড়াবাড়ি, অনেক চিকিৎসা করলাম, কিছু হলো না। তারপর আমি বললাম যে, "এবার দেখি যোগে গিয়ে যদি কিছু হয়।" আমাদের কাছে যারা আসেন না, খুব মজা লাগে। মজা লাগে মানে কি, আসলে কষ্ট হয়। মজা লাগে শব্দটা বলছি। ওরা যোগটাকে, মানে আমরা সবাই যোগটাকে না সবশেষ অস্ত্র হিসেবে ভাবে। যেমন ধরুন, দুপক্ষে যদি যুদ্ধ হয়, এখন পৃথিবীতে যেমন অবস্থা, সবাই যে পরমাণু বোম ওটা একদম সবশেষে দরকার হলে ছাড়বো। এরকমভাবে একটা তৈরি আছে, এরকমভাবে। তো সেরকম যোগটা সবশেষে যাবো। দেখি না যদি এদিকে হয়ে যায়, যদি ম্যানেজ হয়ে যায়। কারণ যোগ মানে তো অনেক ঝামেলা। রোজ যেতে হবে, ব্যায়াম করতে হবে, বা বাড়িতে সময় দিতে হবে। অনেক অসুবিধা আছে। এত অসুবিধা কেউ করতে চান না। যার জন্য রোগ ভোগ লোকে মেনে নেন। মেনে নেওয়া যাবে না। মেনে নেওয়া যাবে না। কেন যাবে না? আমাদের এখন যদি আমি আপনাদের যেকোনো কাউকে জিজ্ঞাসা করি যে, "একটু ভাবুন তো, বা কাগজ পেন নিন।" নিতে হবে না, বলছি কথার কথা। কাগজ পেন নিয়ে আপনি লিখতে থাকুন যে আপনার শত্রুস্থানীয় কে, কে আছেন, বা যারা আপনার ক্ষতি হলে আনন্দ পায়। কিংবা আপনি চান যাদের ক্ষতি হোক, যাদের সঙ্গে আপনার একটু মনোমালিন্য আছে, শত্রুতা আছে, আপনাকে অপোনেন্ট ভাবছে, এরকম ৫ জনের নাম লিস্ট করুন। তো যে কেউ ৫ জনের নাম লিস্ট করে ফেলবেন যে, এরা, লোকগুলো মোটেই ভালো না। আমাকে অসুবিধায় ফেলতে চায়। শত্রু লাইন পড়ে যাবে। কিন্তু আমাদের প্রধান শত্রু হলো রোগ, ব্যাধি। যে শত্রুকে আমরা সানন্দে মেনে নিই। সানন্দে মেনে নিই কথাটা কেন বলছি?
কারণ রোগ হলে প্রথমত ভাবি ঠিক আছে, চলছে। মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরে ডাক্তারের কাছে যাই, এই ডাক্তার সারল না, ঠিক আছে একটু ভালো ডাক্তার দেখাতে হবে। অমুক জায়গায় যেতে হবে। আমরা এইভাবে চলছে। এরকম তো আমাদের সেন্টারে যারা আসেন, আমাদের সেন্টারে কেন সব জায়গাতেই যারা যোগ শিখতে যান, বহু ডাক্তার হিল্লি-দিল্লি ঘুরে এদিক-ওদিক করে আমাকে না ডাক্তারবাবুরা বললেন যে, "আপনি যোগ করুন।" সেইজন্য আমি এলাম। আরো আগে আসেননি কেন? আসবো ভেবেছি জানেন তো, কিন্তু ওই ঝামেলা যাবো করে যাওয়া হয়নি। আচ্ছা যাবো করে আপনি ব্যাঙ্গালোর, ভেলোর, এইমস, দিল্লি চলে যেতে পারলেন। এখানে এলেন না কেন? কারণ একটা ধারণা থাকে ওখানে যে টাকা লাগবে, টাকা জোগাড় হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। কিন্তু সময় পাবো কোথায়? এই যে কথাগুলো বলছি আপনারা অনেকে রেডি আছেন যে কোন যোগের মাধ্যমে কোন রোগ সারবে এগুলো বলুন। সেগুলো শুনি কাজ হবে। কাজ হবে না। কারণ ধরুন আমার লেখা বই আছে বা বহু লোকের লেখা যোগের বই আছে। সেই বই মানুষ কিনছেন কিন্তু ব্যায়াম করছেন না। সময় মতো শুরু করছেন না। আর এই যে গড়িমসি বললাম, এইগুলো কাটাতে না পারলে খুব মুশকিল। আমরা যেন কিছু একটা খুব খারাপের জন্য অপেক্ষা করতে থাকি। শরীরটা খুব খারাপ হলে তখন আমরা যোগের কাছে যাব। যোগের আশ্রয় নেব। এ ব্যাপারে বলি এক ভদ্রলোক আমাকে একদিন ফোন করলেন, বর্ধমান থেকে কাছেই ৩০-৩৫ কিলোমিটার হবে। গুসকরা। গুসকরা থেকে ফোন করলেন। তার স্ত্রী খুব অসুস্থ, মানে মানসিক দিক দিয়ে একটু অসুস্থ। তো কে উনাকে বুদ্ধি দিয়েছেন, তুমি ওকে যোগ করো, দেখো ভালো হয়ে যাবে।" উনি আমাকে ফোন করলেন, আমি সব নিয়মকানুন বলে দিলাম। আ হ্যাঁ, ঠিক আছে তাহলে আমি একদিন নিয়ে যাবো। উনি এলেন না। ৩-৪ মাস পেরিয়ে গেল। নম্বরটা আমার সেভ করা ছিল। হঠাৎই চোখের সামনে এলো। আমি দেখি ফোন করি একটু। ফোন করলাম। মানে এগুলো খুব খারাপ লাগে যে এত করে আমি বললাম, "আপনি দেরি করবেন না।" তা সত্ত্বেও উনি এলেন না কেন? ফোন করলাম তখন উনি বলছেন, "না আসলে জানেন তো ওকে আর এখন ব্যায়াম করিয়ে কোনো লাভ নেই।" এই মানে? ওকে নিয়ে গেছিলাম, ভেলোর নিয়ে গেছিলাম। আমি তো আপনি আমার কাছে এলেন না, ভেলোর তো অনেক দূর। আমার তো ২৫-৩০ কিলোমিটার দূরত্ব মাত্র। ভেলোর গেলেন কেন? না আপনি যে বললেন না একদিন গেলে হবে না। মানে একদিন উনি চাইছেন আমার কাছে আসবেন, একদিন সেই তাজমহল দেখার মতো দেখে নিলাম। আহাহা! কি ভালো লাগলো। আমি ঐরকমভাবে যোগ সব শিখিয়ে দেবো, উনি ভালো হয়ে চলে যাবেন। আমি ধরুন এটা তো হয় না। কোনো লেখাপড়া শিখেছে, কোনো ছেলেমেয়ে স্কুলে একদিন গেছে শিখে গেছে। মাস্টারমশাইয়ের কাছে একদিন গেছে গান শিখে গেছে, এরকম তো হয় না। তো আপনি আসতেন কদিন, কি ক্ষতি ছিল? আনলেন না কেন? না তবে ভেলোর নিয়ে চলে গেছিলাম। মানে উনি এই ধারণা থেকে ভেলোর নিয়ে গেলেন যে ওইখানে গেলে তো ওরা একদম চেকআপ-টেকআপ করে সব ঠিকঠাক করে নাট বল্টু স্ক্রু টাইট করে দিয়ে ছেড়ে দেবে, একদম চটচট করে দৌড়বে। কথাগুলো একটু ব্যঙ্গাত্মকভাবে আমি বললাম। আপনাদের অনেকের মনে হবে। কিন্তু এটাই সত্যি, সবাই এটাই ভাবে। এবং সবাই ভাবে কেন বলব? আমার মা গেছিলেন ভেলোর, বাবা নিয়ে গেছিলেন। মায়ের তখন ডায়াবেটিস, উম আরো কিছু অসুবিধা ছিল আনুষঙ্গিক। নিয়ে গেছিলেন। বাবাকে আমি অনেক বুঝিয়েছিলাম, "ভেলোর নিও না। মায়ের এটা ভেলোরের কেস নয়। ওখানে গেলে এই জার্নিতে মা অসুস্থ হয়ে পড়বেন। মায়ের শরীর দুর্বল।" গেলেন, ওখান থেকে ফিরে এলেন। এসে বাবা-মা বললেন ওরা যো আসন করতে বলেছেন। যোগাসন, প্রাণায়াম করতে বলেছেন। মাঝখান থেকে ওখানে গিয়ে কি হলো? ওখানে খাওয়া-দাওয়া বাইরের মা জন্ডিস রোগ নিয়ে ফেরত এলেন। তারপরে খুব খারাপ অবস্থা হয়ে গেল। মানে আমার বাড়িতেও আমি মাকে বে যোগ করতেন, অল্প করতেন কিন্তু ভেলোর যাওয়া থেকে আটকাতে পারলাম না। তো ভেলোর, ব্যাঙ্গালোর, ম্যাড্রাস, দিল্লি বিভিন্ন বড় চিকিৎসা সংগঠন মানুষ যাচ্ছেন সুস্থ হওয়ার আশায়। কিন্তু যোগের সাহায্য নিতে তাদের ভীষণ অনীহা। এই যে আমি কয়েকটা কথা বললাম, এবার ধরুন অনেকেই যোগের সাহায্য নিচ্ছেন। মানে এটা তো অনীহার কথা বললাম এতক্ষণ বা প্ল্যান করছেন এখন। অনেকে নিচ্ছেন কিন্তু ভুলভাবে নিচ্ছেন। কালকের ক্লাসে আমি একবার বলেছিলাম প্রাণায়াম অভ্যাস প্রসঙ্গে, আমাদের হঠযোগ প্রদীপিকায় বলা হয়েছে যে যদি প্রাণায়াম অভ্যাসে ভুল হয় তাহলে ব্যক্তি মারা পর্যন্ত যেতে পারেন। এবং অন্য একটি শ্লোকে আছে মানে ২য় অধ্যায়ের ১৫-১৬ পরপর ২ টি শ্লোকে বলা আছে যে প্রাণায়াম যদি কেউ ঠিকমতো অভ্যাস করে তার সমস্ত রোগ সেরে যাবে। আর যদি ভুল অভ্যাস করে তাহলে সমস্ত রোগ হয়ে যাবে। একদম পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু তার মানে কি এই যে আমি যদি ঠিক জায়গা না পাই তাহলে শিখব না? শিখবেন। আপনি বই পড়বেন, দেখবেন। আমাদের বিশেষ করে বলছি,
আমাদের যে প্রাচীন শাস্ত্রগুলো আছে, যোগ শাস্ত্র যেগুলোকে বলা হয়, সেই শাস্ত্রগুলো প্রতিটি কিন্তু ভীষণভাবে effective এবং শাস্ত্রীয় বচন কোনোটা আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি যে আমাদের মুনি ঋষিরা ভুল কথা বলে গেছেন, আমাদের মিসগাইড করে গেছেন, এরকম নেই। মিসগাইড করে যাননি। কেন যাননি তার খুব বড় কারণ আপনারা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে বর্তমান যুগে আপনি যেকোনো ডাক্তার দেখান, চিকিৎসা করুন, যা কিছু করুন। কোথাও যেন সূক্ষ্মভাবে দেখলে আমরা একটা যেটাকে বলা হয় অশুভ আঁতাত খুঁজে পাই। আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল একটা ছেলে। ও বলছে যে, "আমি করোনার সময় সব কাজ বন্ধ ছিল। তখন একজন ডাক্তারবাবু আমার পরিচিত ছিলেন। আমি বললাম, 'ডাক্তারবাবু কি করব? খেতে না পেয়ে মরে যাবো। কিছু একটা করুন।' বলল, "ঠিক আছে তুই আয় আমার কাছে কাজ কর। মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাক।" বলছে একদিন একটা পেশেন্টকে উনি মানে ও আমাকে অনেকগুলো ঘটনা বলেছিল। মানে অদ্ভুত ঘটনা। মানে আমি বলতে চাইছি যে কিভাবে হচ্ছে জিনিসগুলো। মানে যোগী মুনি-ঋষিরা যা বলে গেছেন, কেন কিভাবে কি ভেবে বলে গেছেন সেটা আমি বোঝাতে চাইছি। তো বলছেন ডাক্তারবাবু একটা পেশেন্টকে লিখে দিলেন অমুক ব্লাড টেস্ট। লিখে দেওয়ার পরে পেশেন্টটা বেরিয়ে গেল। একটু পরেই উনি ল্যাবরেটরিতে ফোন করলেন। ফোন করে বলছেন, "এই শোন, একটা পেশেন্ট পাঠালাম। এই, 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 এই টেস্ট লিখেছি। তুই ওটা কিছু নেই লিখে দিবি। ওর নেই আমি জানি। কিন্তু টেস্টটা করানোর দরকার আছে। হ্যাঁ, আমি টেস্টটা তুই লিখে দিবি কিছু নেই। ও ফিট আছে। তোকে কষ্ট করে টেস্ট করতে হবে না।" যে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম ডাক্তারবাবুকে, "ডাক্তারবাবু এটা কি করছেন? তাহলে আপনি ওকে টেস্ট করাচ্ছেন কেন?" "আরে বাবা এইভাবে টাকা কালেকশন করতে হয়।" আমরা তো এরকম বিভিন্ন সিনেমায় গল্পে দেখি, এরকম হয়। কিন্তু মুনি-ঋষিরা যেগুলো করে গেছেন কোনো টাকার লোভে করেননি, কোনো নাম সুনামের লোভে করেননি। উনার গুরু শিষ্য পরম্পরায় পরপর দেখেছেন যে কি হচ্ছে, কিসে কি হয়, অনুভূতি করেছেন, অনুভব করেছেন। তখন মেশিন ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না। অনুভূতি, তাদের ব্রেন বিরাট কম্পিউটারে কাজ করেছে। সেই ব্রেনের দ্বারা তাদের যা উপলব্ধি হয়েছে সেগুলো তারা সব লিপিবদ্ধ করে গেছেন এবং বহু ক্ষেত্রে তার নামও নাই বইতে। যেমন শিব সংহিতা, কার লেখা জানা যায় না। মনীষীরা মিলে লিখেছেন, চলো লোকের উপকার হোক। হঠযোগ প্রদীপিকা নাম জানা যায়, পাতঞ্জল যোগ দর্শন আমরা নাম জানতে পারছি। তাহলে মুনি ঋষিরা যেগুলো লিখে গেছেন একদম মানব জাতির কল্যাণের জন্যে, যাতে আমরা উপকৃত হই। তো সেই দেখে আমরা যোগশাস্ত্র মেনে যোগ অভ্যাস করব, মানব এবং এই যোগশাস্ত্র যদি পড়া হয়, যেটা থেকে এই যোগশাস্ত্রের কথাটা আনলাম যে ভুল হচ্ছে কিনা এই ভয়ের দরকার নেই। আপনি যোগশাস্ত্র ফলো করুন। যোগশাস্ত্রে কি বলছে? ব্যাস। এবার ট্রেনার কি বলছে তার সঙ্গে মেলান, মিলছে কিনা। আজকেই মানে প্রতিদিনই যোগের ব্যাপারে বহু মানুষ আমার কাছে আসছেন, অনেক ফোন আসে, আমাদের ক্লাসও চলে দুবেলা, সেখান থেকে প্রতিদিনই নানা রকম অভিজ্ঞতা হয়। একজন ছাত্রী, শিক্ষার্থী ফোন করেছেন, আমাদের অনলাইন স্টুডেন্ট। তিনি বলছেন যে, "স্যার, আমি না ওই একটা গ্রুপে এড হয়েছিলাম, সেখানে ব্যায়াম করাচ্ছিল। তা আমি করেছি। তো আমি বসে থাকলে সম্ভবত অফলাইনেই ক্লাসটা হচ্ছিল, জানি না কি অনলাইনে হচ্ছিল। বসে থাকলে বলছে, 'এই তুমি বসে আছো কেন? করো।' সে জোর করে চাপ দিয়ে করিয়েছে, আমিও না করেছি। না করলে বকাবকি করছে। ভীষণ ব্যথা হয়েছে শরীরে, গায়ে, কোমরে। মানে উনি খুব বেশ কষ্টদায়কভাবে বর্ণনা দিলেন। ভয়েস মেসেজ পাঠিয়েছেন। তাতে বললেন এই হয়েছে। তো ৩-৪ বার মেসেজ আদান-প্রদান হলো। সবশেষে যেটা বোঝা গেল যে ওখানে জোর করে চাপ দিয়ে সবাইকে করায়। "স্যার আমি বলব, এরকম যোগ দিয়ে তোমরা কেন করাও? আমরা করি জয়ন্ত স্যারের কাছে।" ওখানে তো উনি জোর চাপ দিতে বারণ করেন সবসময়। আজকে এই জোর চাপ দিতে বারণ কেন করি সেটা আলোচনা করব। আমাদের এক ছাত্র গৌরপদ মন্ডল, তিনি আসবেন একটু পরে। ব্যায়াম দেখাবেন। আপনাদের আমি সুন্দরভাবে বোঝাবো। আমাদের জীবনকে সুন্দর করতে গেলে কোথাও জোর করে চাপ দিয়ে কিছু হয় না। কোথাও হয় না। আপনি কোন জায়গায় যাবেন, গাড়ি স্টার্ট করতে দেরি করলেন, বাড়ি থেকে বেরোতে দেরি করলেন, স্পিড বাড়িয়ে দিলেন, অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। একজন খুব নামকরা গুরুদেবের একটি অ্যা বক্তৃতা শুনছিলাম খুব মন দিয়ে। তার মধ্যে একটি লাইন হিন্দিতে। সমাজ কি বাত্তি অনেকদিন আগে শুনেছিলাম। মনে পড়লে কিন্তু কথাটা ঠিক মনে পড়ছে না। সমাজ কি বাত্তি और সমাজ মানে হচ্ছে বাস্তববোধ।
হ্যাঁ? মানে হিন্দিতে ঠিক পুরো কথাটা মনে পড়ছে না। বাস্তববোধ যদি থাকে, সমাজ কি বাত্তি, বাত্তি মানে আলো, হ্যাঁ? আর উম মানে চরিত্রের কথা কি বলা ছিল? মানে চরিত্রের দৃঢ়তা যদি থাকে, তাহলে কোনো চিন্তা নেই, তোমার এগিয়ে যাও। কাজেই আমি যখন যোগ শিক্ষা করব, আমি ট্রেনারের কাছে যাবো, শিখবো। আজকাল তো শেখা খুব সহজ হয়ে গেছে। YouTube এ দেখবো, ভিডিও দেখবো, বই পড়বো। দেখে আমার নিজের বুদ্ধিও একটু খাটাবো। শুধু ট্রেনারের কথা মানব না। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে, "আমি তোমাদের যা বলছি তোমরা সব আমার কাছে এটা শেখো। বই দিচ্ছি।" বই মানে আমার লেখা বই দিচ্ছি। তোমরা আরো অন্য বইও পড়ো। পড়ে দেখে বুঝে সেইভাবে নিজেকে এর জন্য তৈরি করো। যখন আমরা চিকিৎসকের কাছে যাচ্ছি আর একজন যোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছি রোগ আরোগ্যের জন্যে, ডিজিজ ফ্রি হওয়ার জন্যে, দুটোর মধ্যে খুব মেজর পার্থক্য আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এগুলো মাথায় রাখি না। চিকিৎসকের চেম্বার থেকে আপনি বেরোলেন। অ্যালোপ্যাথি চিকিৎসক দেখালেন, চেম্বার থেকে বেরোলেন। বেরিয়ে আপনি কোথায় যাবেন? ওষুধের দোকান। সেখানে মোটা টাকা দিয়ে বেশ কিছু ওষুধ কিনে আনলেন। কিনে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে কি করবেন? প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে ফোন করবেন, যোগাযোগ করবেন। হয় তাদের বলবেন, "বাড়িতে এসো, রক্ত নিয়ে যাও, এই টেস্ট হবে।" নাহলে আপনি যাবেন। ওখানে শুইয়ে বসিয়ে নানাভাবে আপনার অনেক টেস্ট করবে। কয়েক হাজার টাকার পরীক্ষা হবে। সেই সব রিপোর্ট নিয়ে গিয়ে উনাকে দেবেন। উনি দেখবেন। দেখার পর আপনার চিকিৎসা ঠিক মতন শুরু হবে। আমাকে একজন চিকিৎসকই বলছিলেন, "জানো জয়ন্ত, আমরা যে ট্রিটমেন্ট করি, আমার একটু সদ্য ব্যক্তি, আমরা যে ট্রিটমেন্ট করি, আমরা কিন্তু বহু ক্ষেত্রেই যে ব্যক্তি রুগী তার ট্রিটমেন্ট করি না। করা সম্ভব হয় না নানা কারণে। আমরা ওই রিপোর্টে ট্রিটমেন্ট করি। রিপোর্টে যা বলা হচ্ছে আমরা সেই মতো ওষুধ দিই। আর যোগের ক্ষেত্রে মানুষটার চিকিৎসা হয়, রিপোর্টের নয়।" রিপোর্ট থাকে। অনেক ক্ষেত্রে যোগ চিকিৎসার রিপোর্ট অত করানো না। কারণ তাদের স্বার্থের সঙ্গে সেগুলো অতটা যুক্ত নয়। বলা হলো, "ঠিক আছে আপনি এগুলো করুন। যেগুলো খুব দরকার টেস্ট করে নেবেন।" সাধারণভাবে যারা যোগ শিখতে আসেন অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছ থেকে সব টেস্ট করেই আসেন। কাজেই আবার নতুন করে টেস্ট করান এগুলো বলার আমাদের কোনো সুযোগ নেই। তাহলে কি হচ্ছে, যোগ চিকিৎসকের কাছে যখন আসছেন ওখান থেকে সোজা বাড়ি যাচ্ছেন। এবার আমি বলছি, "আপনি বাড়ি গিয়ে বইটা পড়ুন।" কেন পড়বেন? না, আপনার কাছে তো আসছি, আবার বই-টই পড়া এসব ঝামেলা কেন করছেন? আমরা সুস্থ হতে চাই, রোগমুক্ত হতে চাই। রোগমুক্ত হওয়ার জন্য প্ল্যানিং দরকার। আমি বারবার বলছি। আমি বললাম যে, "আপনি পড়াশোনা করেছেন?" মানে বই পড়বেন না, অনীহা। হ্যাঁ, হ্যাঁ, আমি মাস্টার ডিগ্রি করেছি। আমি বলছি, "আচ্ছা তো খুব ভালো। পড়াশোনা করতেন?" বলছে, "হ্যাঁ, করতাম।" "কিরকম করতেন?" "আচ্ছা আপনি ধরুন ক্লাস 7 এ যখন পড়তেন, 7 থেকে 8 এ উঠলেন। ওটার সময় কি করতেন?" উনি এই সকালে উঠে একদম বিস্তারিত সারাদিনের পড়ার রুটিন আমাকে দিয়ে দিলেন। কোন মাস্টারমশাই দিদিমণির কাছে যেতেন, বাবা-মা পড়াতেন, নিজে পড়তেন। "বাবা! আপনি খুব পরিশ্রম করতেন?" যে, "হ্যাঁ, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম।" বলে তারপর কি বই কিনতেন, নোট বই কিনতেন, তারপরে মানে বই কিনতেন, কোয়েশ্চেন গাইড কিনতেন। এই সমস্ত সুন্দরভাবে বললেন। আমি ধরে শুনছি। বেশ। আচ্ছা, এখন আপনার সামনে যেটা 7 থেকে 8 এ ওঠা নয়, সেটা তো আপনি উঠে গেছেন, আরো পড়াশোনা করে ফেলেছেন। আপনি 7 থেকে 8 এ উঠতে কি করেছেন আমাকে বললেন? আমি এবার বলছি, আপনি অসুস্থ। অসুস্থ থেকে সুস্থ হতে চাইছেন। কোন কাজটা কঠিন? 7 থেকে 8 এ ওঠা কঠিন? না অসুস্থ থেকে সুস্থ হওয়া কঠিন? না, সুস্থ হওয়াটা তো অনেক কঠিন। আমি কতদিন ধরে ডাক্তার দেখাচ্ছি। তাহলে ওই কাজটার জন্য আপনি ১ বছর দিয়েছেন 7 থেকে 8 এ উঠতে। অতগুলো বই পড়েছেন, অত সময় দিয়েছেন, অত খাতা লিখেছেন, অত বই কিনেছেন, কত টাকা খরচা করেছেন। আপনার বাবা-মাও তার সঙ্গে ইনভলভ হয়েছেন নানাভাবে। আর আপনি অসুস্থ থেকে সুস্থ হতে চাইছেন, একটা বই পড়বেন না? আমি দাগ দিয়ে দিচ্ছি সেই জায়গাগুলো পড়ার সময় নেই। পড়ায় আপনার অনীহা। আপনি সুস্থ কি করে হবেন? সুস্থ রাস্তা আপনি তো নিজেই বন্ধ করে দিচ্ছেন। দেখুন, আমি যেটা বলতে চাইছি ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা। বহু মানুষ আমরা জানি যে যোগ করলে সুস্থ হয়। কিন্তু আমাদের এখানে যারা আসেন বেশিরভাগই, "আচ্ছা কতদিন লাগবে?" আমি বলি, "আপনি করুন, আমরা দেখিয়ে দেবো। আপনি ভালোভাবে করবেন, নিশ্চয়ই সুস্থ হবেন। ভালো থাকবেন।" বহু মানুষ ভালো হচ্ছে, হবেন। তো এইভাবে আমি যে ঘটনাগুলো আপনাদের বলে গেলাম, আমরা কিন্তু এইভাবে খুব হালকাভাবে জিনিসটাকে নিচ্ছি এবং টুক করে সুস্থ হয়ে যাওয়া ভাবছি। কালকেই
কালকেও আমাদের এই ক্লাস ছিল। ক্লাস শুরু করব তার কিছুক্ষণ আগেই বেল বেজেছে। আমি বললাম, "আমি এখন যাব না। তোমরা যাও দেখো কথা বলো। আমি আজকে কি বলব না বলব দেখছি ভাবছি।" তখন আমাকে সে মানে বৌমা বলছেন যে, "বাবা উনি আপনাকেই ডাকছেন। হ্যাঁ, যেতে হবে। আপনার নাম করে বলছেন। মনে হয় আপনাকে চেনেন খুব ভালোভাবে। জয়ন্তকে ডাকো বলছেন।" আমি আর না করে গেলাম। তো ভদ্রমহিলা আমার অনেক পরিচিত। বয়স আমার থেকে অনেকটাই বড়। একটা টোটো করে এসেছেন। এই জয়ন্ত শোনো আমার না হাঁটু বুঝলে আমি না আর হাঁটতে পারছি না। আমার খুব অবস্থা খারাপ। তুমি একটু দেখো ঠিক করে দাও। ওই যে আপনার সঙ্গে আমার তো গত ১০-১৫ বছর ধরে কথা হচ্ছে। যখনই পথে ঘাটে ব্যাংকে দেখা হয়, আপনি বলেন, "হ্যাঁ যাবো।" আমার ফোন নম্বর কতবার নিয়েছেন। আপনি আসছেন না কেন? না শোনো আমি না বাবা বেশি ব্যায়াম-ট্যায়াম পারব না। আপনি দেখুন এই যে যোগ করে আমি সুস্থ হব, এখানটা কিভাবে মানুষ নিজেকে বঞ্চিত করে। খুব কষ্ট লাগে দেখলে। উনি বলছেন যে আমাকে একজন বলেছেন, "আমাকে তুমি শুধুমাত্র পদ্মাসনটা শিখিয়ে দাও। পদ্মাসন করলেই আমার পায়ের ব্যথা চলে যাবে।" আমি বললাম, "পদ্মাসন করলে তো আপনি মারা পড়ে যাবেন। হাঁটু ব্যথায় পদ্মাসন তো করতে বারণ করি আমরা।" তো এইভাবে নানা রকম বিভ্রান্তি মানুষের মধ্যে আছে। বেশ খুব ভালো কথা। আমি অনেক বিভ্রান্তিমূলক কথা বললাম। কিভাবে আমরা বিভ্রান্ত হই বললাম। এবার অল্প করে আমরা কিছু নিয়ম-কানুন আলোচনা করব। তারপরে আমরা কিছু খালি হাতে ব্যায়াম এবং আসন আমরা দেখব। এবং আসন যখন দেখানো হবে, আপনাদের সকলকে অনুরোধ করছি পারলে আপনারাও প্র্যাকটিস করবেন সাথে। হ্যাঁ? মানে যদিও এখানে সরাসরি আপনাদের দেখার সুযোগ নেই। তবুও কেউ যদি মনে করেন ভিডিও অন করলেন, আমি কিছু বলে দেব, মতামত জানাবো। নিয়মকানুন। আসন অবশ্যই নিয়মকানুনের মধ্যে যে জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা, সেগুলো আমি একটু সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। ১ম হচ্ছে শ্বাস-প্রশ্বাস। দেখুন, শ্বাস-প্রশ্বাস কেমন থাকবে? অনেকেই এসে ১ম দিনই বলেন, "এই শ্বাসের ব্যাপারগুলো আমাকে না খুব ভালো করে বুঝিয়ে দেবেন।" হ্যাঁ? ওটা খুব দরকার। আমি বলি, "হ্যাঁ, বুঝিয়ে দেব।" সব শেখানো হলো। আমি বললাম যে, "শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। নরমাল।" তো তিনি তখন স্বাভাবিকভাবে খুব একটু কি বলবো? অসন্তুষ্ট বলব না, অখুশি। না আপনি স্বাভাবিক বলছেন কিন্তু শ্বাসের তো নিয়ম আছে সব ব্যায়ামে। আমি বলি, "হ্যাঁ, সব ব্যায়ামে নিয়ম আছে।" উনাকে আমি নিয়মের ব্যাপারে বললাম। বলার পর, "তাহলে এই সবগুলো ব্যায়ামের কোনটা শ্বাস নিতে হবে, ছাড়তে হবে আমাকে বলে দিন।" আমি বলি, "হ্যাঁ, বলব।" বলে আমি উনাকে জিজ্ঞেস করলাম মানে এরকম অনেকগুলো ঘটনা আছে। আমি যে বলছি কোনো একজনের সঙ্গে কথা না, হয়তো ২-৩ জনের কথা মিশে আমি বলছি এরকম হবে। আচ্ছা শুনুন আপনাকে একটা কথা বলি। আপনি কি জানেন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করি সব কাজে শ্বাসের নিয়ম আছে। তাই নাকি? আমি বলছি, "হ্যাঁ।" আপনি জানেন না? সে কি? আপনাকে কেউ শেখায়নি? বলছে, "না তো।" আমি বলছি, "আপনি যখন শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বিছানা থেকে উঠছেন, তখন শ্বাস নেন না ছাড়েন? কি করতে, করতে ওঠেন?" তা তো কোনদিন দেখিনি। আরে কি করেছেন? শ্বাস নিতে, নিতে উঠতে হয়। খাট থেকে নামছেন যখন শ্বাস ছাড়তে, ছাড়তে নামতে হয়। পা মাটিতে ঠেকিয়ে শ্বাস নিতে, নিতে উঠে দাঁড়াতে হয়। আপনি যখন বাথরুমে যাচ্ছেন, সেখানে গিয়ে যখন বসছেন, শ্বাস ছাড়তে, ছাড়তে বসতে হয়। নিতে, নিতে উঠতে হয়। এগুলো কিছু জানেন না? বলছে, "না, এগুলো তো কোনদিন কেউ বলেনি।" আমি বলেনি কিন্তু আপনি এগুলি রোজ করেন। কারণ আমাদের শরীরটা এত সুন্দরভাবে তৈরি, ফিজিওলজিক্যালি সৃষ্টিকর্তা এমন সুন্দরভাবে শরীরটাকে তৈরি করেছেন, যখন শ্বাস নিতে হবে, ছাড়তে হবে, শরীর নিজে ঠিক করে নেয়, আমরা ঠিক করি না। আমাদের ঠিক করার কোনো অধিকার নাই। তাই আমি হ্যাঁ। তার মানে আমাদের প্রত্যেকটা কাজে শ্বাস স্বাভাবিক থাকবে। এবং যখন আমি আসন প্রাণায়াম করছি, প্রাণায়াম নয়, প্রাণায়ামের ক্ষেত্রে শ্বাসের নিয়ম আছে। আসন খালি হাতে ব্যায়াম করছি, শ্বাস স্বাভাবিক থাকবে। এখানে স্বাভাবিক থাকবে কথাটার মানে কি? আসন অনুযায়ী যখন আপনি এমন কিছু পশ্চারে যাচ্ছেন, বুকের কাছে প্রসারিত হচ্ছে। আপনি এটা করছি, প্রসারিত হলো। তখনই ভিতরে একটা ভ্যাকুয়াম তৈরি হলো। বাইরে থেকে হাওয়া আপনা আপনি ঢুকে যাবে। আপনাকে চেষ্টা করে ঢোকাতে হবে না। আবার যখন ফিরে আসছেন, এটা ছোট হয়ে গেল, হাওয়া বেরিয়ে যাবে। আপনি কোন আসন ব্যায়াম করছেন দুহাত তুলে, ২ পা ফাঁক করে দাঁড়িয়েছেন দুহাত তুলে, একটু পরে আমরা দেখব। দুহাত তুলে দাঁড়িয়েছেন, সামনে ঝুঁকছেন, শ্বাস ছাড়তে, ছাড়তে ঝুঁকবেন। কিছু না আপনি ১০ জনকে দাঁড় করিয়ে দিন। দুহাত তুলতে বলুন, "নাও সবাই রেডি?" এবার আস্তে, আস্তে
সরি, সবাইকে দাঁড় করিয়ে দিন, প্লেন দাঁড় করিয়ে দিন। দুহাত শরীরের দুপাশে। নাও এবার আস্তে, আস্তে সবাই দুহাত তোলো মাথার উপর। এবার ধীরে, ধীরে সামনে ঝুঁকে যাও। প্রত্যেকজন শ্বাস নিতে, নিতে হাত তুলবে, ছাড়তে, ছাড়তে ঝুঁকবে। এটা আমাদের শরীর এইভাবেই চলে। কাজেই খেয়াল রাখবেন, শ্বাসের দিকে বেশি নজর দেবেন না। এবার প্রশ্ন আসতে পারে, আচ্ছা যদি শিখে নিই তাহলে তো ভালো। আমি না, ভালো না। কারণ শিখে নিলে আপনি ভুল করবেন। শিখে নিলে ভুল করবেন। কারণ এই যে আমি আপনাকে শুধু সকালের কাজে যেগুলো বললাম, যদি এগুলোই আপনাকে আমি বলে দিই এইভাবে শ্বাস নেবেন, ছাড়বেন, আপনার মাথা গোলমাল লেগে যাবে। আরে কখন বেশ নিতে বলেছিল, ছাড়তে বলেছিল, মনেও পড়ছে না। মনে করার দরকার নাই তো। কাজেই আসন করার সময় শ্বাস-প্রশ্বাস একদম স্বাভাবিক। কিছু, কিছু আসনে শ্বাস বন্ধ হয়ে যায়। কিরকম? আপনি অর্ধ চন্দ্রাসন করছেন, দুহাত মাথার উপর তুলে পিছনে ঝুঁকে দাঁড়িয়ে। পিছনে যখনই ঝুঁকলেন কিংবা চন্দ্রাসন করছেন, ঝুঁকে ওই সময়টা দেখবেন সাময়িক শ্বাস বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে কেন? না শরীর বন্ধ করেছে, আপনি বন্ধ করেননি। শরীর বলছে শ্বাসটা একটু বন্ধ করে নিই, হ্যাঁ? তাহলে না থাকতে সুবিধা হচ্ছে। আচ্ছা আপনিও রাজি হয়ে গেলেন, ঠিক আছে শ্বাস বন্ধ রাখো। এবার থাকার পরে শ্বাস ছাড়তে, ছাড়তে বা নিতে, নিতে আমি ছেড়ে দিলাম পশ্চাৎটা। কাজেই শ্বাস বন্ধটাও কিন্তু ন্যাচারাল এর মধ্যে পড়ে। অনেকে বলেন যে, "হ্যাঁ, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।" আপনি বলছেন, "স্বাভাবিক রাখতে, স্বাভাবিক রাখতেই পারছি না।" এখন আবহাওয়া ঠান্ডা, কিছুদিন পরে গরম পড়বে, তারপরে বৃষ্টি পড়বে। সবই স্বাভাবিক। কোনটাই অস্বাভাবিক নয়। কাজেই আমাদের শরীরেরও অবস্থান অনুযায়ী এগুলো কিন্তু পরিবর্তন হয়। শ্বাস-প্রশ্বাস বললাম, কতক্ষণ করবেন? উম, কতক্ষণ একটা ব্যায়াম আসন কতক্ষণ থাকবে? আপনি খালি হাতে ব্যায়াম যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ১০-১৫ বার করবেন। যারা আমাদের গ্রুপে আছেন এই ডিজিএসপি লাইভ থ্রু যোগা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, সেখানে আমি ২ টো ভিডিও দেবো। আপনারা একটু দেখবেন ভিডিওগুলো। ওখানে এই বিষয়গুলো অনেক পরিষ্কার করা আছে। কতবার করতে হবে? ১০ থেকে ১৫ বার করলেন। একটা আসনে ১ম ১৫, ২০, ৩০ সেকেন্ড থাকবেন। একটু সময় বেশি হয়ে গেলে ১ মিনিট টানা থাকা যেতে পারে। ১ম দিকে যখন আমি কম সময় থাকছি, বেশি বার করব। মানে ১৫ সেকেন্ড থাকছি, ঠিক আছে ৬ বার করলাম। যখন ৩০ সেকেন্ড থাকছি, ৩ বার করলাম। এইভাবে আস্তে, আস্তে কমবে। কিন্তু কোনটাই জোর করে চাপ দিয়ে নয়। জোর করে চাপ দিয়ে করলে কি হবে? ক্ষতি হবে। বিস্তারিত বলব একটু পরে। এবার হচ্ছে আমি যে ৩০ সেকেন্ড করব, সময়টার হিসেব কিভাবে করব? কিভাবে বুঝবো যে আমার ৩০ সেকেন্ড হলো কিনা বা কতটা হলো? তো এর জন্য অনেক পদ্ধতি আছে। অনেক সুন্দর, সুন্দর পদ্ধতি আছে। একটা হচ্ছে কাউন্ট করা। যেমন দেখবেন ফিজিওথেরাপিস্টরা যে ব্যায়াম বলেন বা অনেক সময় ডাক্তারবাবুরাও দেখিয়ে দেন বা এমনিতেও ব্যায়াম দেখানোর সময় আ যেমন ধরুন আমি বলছি এ হাঁটুর ব্যথার ব্যায়াম। হাঁটুর ব্যথার ব্যায়াম হচ্ছে সাধারণভাবে পা দুটো সোজা করে এবার সোজা রেখে বেশ টাইট করা। মানে এগুলো হাঁটু সব টাইট হবে, পা সোজা করে টাইট করা আবার আস্তে, আস্তে রিল্যাক্স করা। টাইট করা আবার আস্তে, আস্তে রিল্যাক্স করা। 1 to 10 কাউন্ট করবেন। আপনাকে বলে দেওয়া হলো ১ থেকে ১০ কাউন্ট করে করবেন। এবার ধরুন আমাদের এখানে কেউ এসছেন এরকম যিনি এরকম শিখে এসেছেন, তিনি করছেন ব্যায়ামটা। আমি যে করুন দেখি। কিভাবে করছেন? পা টাইট করলেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ মানে আপনি যে যুদ্ধ করলেন। হ্যাঁ? আমি যে আপনার তো হাঁটু দুর্বল। ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে সঙ্গে, সঙ্গে আবার টাইট করেই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ মানে মনে করেন মানে পেশেন্ট যারা তারা ভাবেন যেন কাউন্টিং শিখতে বলেছে। তা কিন্তু নয়। কাউন্ট করবেন না। কেন করবেন না পরিষ্কার বলছি। আপনাকে 10 কাউন্ট বলা হয়েছে ১০ সেকেন্ড বোঝার জন্যে। আপনি ঘড়ি দেখুন ১০ সেকেন্ডে কতক্ষণ হয় একটা আন্দাজ করুন। এই যে আমি উদাহরণ দুটো দিলাম ১ থেকে ১০ যে স্টাইলে গোনা হচ্ছে, এই স্টাইলে গুনলে কিন্তু ৫ সেকেন্ডের মধ্যে 10 কাউন্ট হয়ে যায়। এত দ্রুত গুনলে। কাজেই ধীরে, ধীরে আপনি ঘড়ি দেখুন, টাইট করে বেশ রিল্যাক্স ভাবে থেমে থাকুন। যেখানে যেকোনো ব্যায়াম যেটা আপনি স্ট্যাটিক এক্সারসাইজ মানে একভাবে থেমে আছে, নড়াচড়া নেই, মুভমেন্ট নেই, সেক্ষেত্রে কিন্তু সবসময়ই খেয়াল রাখবেন কাউন্ট করবেন না। তাহলে সময় বুঝবো কিভাবে? আন্দাজে বুঝবেন। আমাদের তো প্রত্যেকেরই আন্দাজ আছে। আন্দাজে যদি কম হয়ে যায়, বেশি হয়ে যায় তো হবে? কি ক্ষতি আছে? আপনি ১০ সেকেন্ডের জায়গায় ১২ সেকেন্ড করে ফেললেন কি ১২ সেকেন্ডের জায়গায় ৮ সেকেন্ডে শেষ হয়ে গেল, কিচ্ছু ক্ষতি নাই।
আমরা যে খাই রোজ, আমরা কি একদম মেপে খাই? যে এতটা খাবো? বা পথে হাঁটি যখন, মেপে হাঁটি যে এইভাবে স্টেপ ফেলবো, ঘন্টায় এত স্পিডে হাঁটবো? কোনো কাজে আমরা অত মেপে করি না। এখানে এনজয় করুন। প্রতিটি ব্যায়াম, প্রতিটি মুভমেন্ট আমাকে এনজয় করতে হবে। আর এনজয় করতে গেলেই অত মাপজোকের হিসেব ছাড়তে হবে। রিল্যাক্স ভাবে করুন, ছেড়ে দিন, আবার করুন। এইভাবে ৪-৫ বার করুন, বেশ এনজয় করে। সময়ের পরিমাপ বললাম। কাউন্টিং না করাই ভালো। কাউন্টিং করবেন না। আর আরো একটা বলি, অনেক সময় এখানে যারা শেখানোর সময় মানে একসময় আমিও করতাম। পরে আস্তে, আস্তে এগুলো আমার উপলব্ধিতে হওয়াতে আমি একটু চেঞ্জ করে নিয়েছি। যখন আপনি শেখাচ্ছেন স্ট্যাটিক এক্সারসাইজ, মানে কেউ পশ্চিমোত্তানাসনে রয়েছে। আপনি বললেন 1 to 30 কাউন্ট করব, তোমরা সবাই চুপচাপ থাকবে। রেডি, স্টার্ট, ২ হাত তোলো, নামো। 1, 2, 3, 4, ৩০ পর্যন্ত কাউন্ট করলেন, ৩০ পর্যন্ত ওরা থাকলো, রিল্যাক্স, ছেড়ে দিল। একদম করবেন না। যোগ হচ্ছে খুব শান্তিপ্রিয় জিনিস। খুব ধীর স্থির রিল্যাক্স ভাবে করার জিনিস। যোগ ক্লাসটা খুব উত্তেজিত হয়ে যায়, টেনসড হয়ে যায়। এটা আমার ফিলিং। যখন আমি এভাবে কাউন্ট করছি দেখুন ভেবে, এবং কাউন্টিং গুলো বেশিরভাগ ক্ষেত্রে করা হয় যেন মনে হয় হাতুড়ির ধাক্কা মারছে। 1, 2, 3, 4, 5, 6 হয়। যদি গুনতে হয় আরো মূল্যায়ন ভাবে গোনো। ১, ২, ৩, ৪, গোনারই দরকার নেই। আপনি ঘড়ি দেখুন। ঘড়ি দেখে কি করবেন? কাউন্টিং এর বদলে ওদের আসন কারেকশন করুন। পশ্চিম উত্তানাসন করেছে। আপনি বলুন, "এই অমিত, তোমার হাতটা পা ভালো করে ধরা হয়নি, ঠিক মতন ধরো। তুমি শুভেন্দু মাথা তুলছো কেন? নামাও। নীলিমা তোমার ঠিক হয়নি। তুমি এদিক ওদিক তাকাবে না।" এই যে তো কথা বলুন, মাঝে মধ্যে ঘড়ি দেখুন বা মোবাইল দেখুন। হ্যাঁ, তোমাদের ৩০ সেকেন্ড হলে আমি ছেড়ে দিতে বলবো, তখন ছেড়ে দেবে। দেখুন কত সুন্দর হবে ক্লাসটা। কাউন্ট করবেন না, দরকার নেই। পিটি করানোর সময় কাউন্ট করা যেতে পারে। এটা আমাদের ক্লাসও আমরা করাই। সবাই যাতে একসঙ্গে হয়, একটা রিদিমে হয়, সুবিধা হয়। কিন্তু সেটাও পুরনো স্টুডেন্ট যারা যদি কাউন্ট না করে তারা নিজেরা মন দিয়ে করে যায়, সেটা ভালো হয়। কাউন্টিংটা আমাদের কিছুটা হলেও অন্যমনস্ক করে দেয়। আমি ৩ টে বিষয় আপনাদের বললাম। এরপর আরো ২-১ টা বিষয় বলে দিই। যেমন আসন প্রাণায়াম, আসন করার সময় আমাদের পরিপূরক আসনের ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। পরিপূরক আসন মানে কি? আপনি সামনে বেঁকে করলে, পিছনে বেঁকে করলেন, ডান দিকে বেঁকলে, বাঁ দিকে বকলেন, হ্যাঁ? বা মেরুদণ্ড টুইস্ট, এদিকে ঘুরে করলেন, এদিকে ঘুরে করতে হবে। আজকাল অনেক আসন কি হয়, বিভিন্ন ছেলেমেয়ে খুব কঠিন, কঠিন আসন করে দেখবেন, তাদের একদিকে ভালো হয়। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, "এই তুমি অন্য দিকটা প্র্যাকটিস করো না?" "ওদিকটা হয় না, ওইজন্য করি না।" আমাদের শরীর হচ্ছে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে কি? যদি একদম মাঝখান থেকে পুরো ভাগ করা হয়, দুদিকটা একদম সমান। যত খেলাধুলা আছে, কোনো খেলাই এই দুদিকের এত সুন্দর যত্ন নেয় না। যেমন ধরুন আমি কথা বলছি, কেউ ক্রিকেট খেলছেন, বোলার বল করছেন, সারা জীবন তার ডান হাত ব্যায়াম হলো, বাঁ হাতের তুলনায় কম। ফুটবলার ডান হাতে শট মারছেন, ডান পায়ের ব্যায়াম বেশি হচ্ছে, বাঁ পায়ের কম। ভলিবল খেলছেন, আপার বডি ভালো ব্যায়াম হচ্ছে, লোয়ার বডি তুলনায় কম। তারা ব্যায়াম করেন, পিটি করেন, কিন্তু খেলা চলাকালে আমি বলছি। কিন্তু যোগাভ্যাস যখন করছেন আপনাকে দুদিক সমানভাবে করতে হবে। আর না হলে একটু বয়স হলে পরে শরীরে নানা ডিফর্মিটি এসে যাবে। তখন কিন্তু সেটা সামলানো ভীষণ কষ্টকর হয়ে যাবে। কাজেই এই সমস্ত নিয়ম মেনে চলা ভীষণ দরকার, এবং মনোসংযোগ, আসন করার সময় মন যেন ঠিক থাকে। খুব হইচই, চিৎকার চেঁচামেচি নয়। এর মাঝে আমি একটি সাক্ষাৎকার শুনছিলাম, মানে YouTube এ। একজন যোগ শিক্ষক, তিনি বলছেন, একজন প্রশ্নকর্তা চ্যানেলের কর্তৃপক্ষ প্রশ্ন করছেন। যোগাসন কখন করা উচিত, নানা রকম সব বললেন। প্রশিক্ষক যিনি ঠিকই বললেন। তারপর প্রশ্নকর্তা বলছেন, "আচ্ছা ধরুন কেউ যোগে বেশ অ্যাডভান্স ফিগার আনতে চায়, খুব ভালো প্র্যাকটিস করতে চায়। তো সেক্ষেত্রে সে কতক্ষণ প্র্যাকটিস করবে?" তো তিনি ভেবেচিন্তে বললেন, "সেরকম খুব অ্যাডভান্স করতে গেলে অন্তত ৩-৪ ঘন্টা প্র্যাকটিস তো দরকার।" ৩-৪ ঘন্টা? মানে উনি বলছেন, যিনি প্রশ্ন, বলি, "হ্যাঁ, নাহলে আসবে না, ফিগার আসবে না।"
আমি জানি না আমি এই ধরনের প্র্যাকটিস কাউকে কোনোদিন করাইনি। যদি সত্যি, সত্যি ৩-৪ ঘন্টা করতে হয়। ৩-৪ ঘন্টা না হোক আমি বললাম ২ ঘন্টা করতে হয়। আচ্ছা, আমাকে ভাবতে হবে মানে যিনি অভ্যাস করছেন যোগ অভ্যাস তাকে ভাবতে হবে আমি এই প্র্যাকটিস করে ভবিষ্যৎ জীবনের জন্য কি তৈরি করতে চাইছি বা কি চাইছি সেটা ভেবে সেই মতো প্র্যাকটিস করতে হবে। কারণ অত্যন্ত প্র্যাকটিস যতই করা হোক একটা বয়সের পরে কিন্তু সেই আসনগুলো সে পারবে না। কিন্তু এখন আমি জোর করে কি পারতে চাইছি বা এর মাধ্যমে আমার ভবিষ্যতে কি ভিত তৈরি হবে এগুলো কিন্তু ভাবার দরকার আছে। কারণ অধিক প্র্যাকটিস হলে খুব বেশি প্র্যাকটিস হলে শরীরের মাসল, নার্ভ, জয়েন্টস সমস্তই ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা পরে প্র্যাকটিসের সময় সেগুলো আরো সুন্দরভাবে আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব। যদি কারো কিছু প্রশ্ন থাকে যারা এখানে আছেন Google Meet এ ছোট্ট করে প্রশ্ন বলুন, আমি উত্তর দিই। এরপর আমরা প্রদর্শনীতে চলে যাব ব্যায়ামের। ব্যায়ামের পোশাক থাকবে সবসময় ব্যায়াম অভ্যাসের উপযোগী। মানে যেকোনো ড্রেস পরে শুরু করলাম এটা যেন না হয়। স্থানটি হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, শান্ত পরিবেশ, সেখানে করতে ভালো লাগবে। হ্যাঁ? এইভাবে আমরা যোগাভ্যাস করব এবং নিয়মকানুন মেনে। হ্যাঁ, আরেকটা কথা, নিষেধ সতর্কতা কিছু আছে যেটা করা চলবে না। এটা জানা কিন্তু আগে দরকার। যেকোনো দেখবেন অনেক জায়গাতে না যেখানে হয়তো ফিন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এর কিছু আছে, রিস্ক ফ্যাক্টর বলে কিছু লেখা থাকে। যদিও ওগুলো এত পরিমাণ ছোট পরিমাণ টাইপের থাকে যে পড়া যায় না। কিন্তু যোগাভ্যাসের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলো কিন্তু অবশ্যই আগে জানতে হবে। আপনি যেকোনো বই কিনলেন, কিনে আপনার রোগ অনুযায়ী দেখলেন যে, ও এই তো পেয়ে গেছি এই রোগে এই আসনটা। তাহলে এটা করলেই আমি সুস্থ হয়ে যাব। কিন্তু সবসময় সেভাবে হবে না। কেন হবে না? কারণ ওই রোগের জন্য যেটা ভালো আপনার হয়তো আরো একটা অন্য রোগ আছে, সেই রোগে এটা করা বারণ। আপনি খেয়াল করলেন না, দেখলেন না। পরে গিয়ে ক্ষতি হলো। এরকম কিন্তু অনেকের হয়। হাই প্রেশার থাকলে যেমন সামনে ঝুঁকে ব্যায়াম, কোমরে ব্যথা থাকলে সামনে ঝুঁকে ব্যায়াম আমরা বারণ করি। যদি হার্টের কোনো অসুবিধা থাকে, বুকে চাপ দিয়ে, হার্নিয়া থাকলে পেটে চাপ দিয়ে একজন জানতে চাইছেন যে পা টেনে, টেনে হাঁটা স্বাভাবিকভাবে কি হবে? এগুলো আপনাদের বলি অবশ্যই কোনো যোগ শিক্ষকের কাছে যাবেন, সামনে যাবেন। গিয়ে দেখাবেন, বলবেন, ব্যায়াম করলে উনি অনেক ভালো থাকবেন। আমাদের এর মাঝে এক ভদ্রমহিলা ভর্তি হলেন, অ্যাডমিশন নিলেন। তার বাবার সাথে এসেছিলেন। বাবা অনেক দিনের আমার পুরনো পরিচিত। তো এসে ভর্তি হলেন। হওয়ার পর যখন বাবা চলে যাচ্ছেন, বয়সে মনে হয় আমার থেকে একটু বড়ই হবেন উনার বাবা। তো সিঁড়িতে নামতে যাচ্ছেন দেখলাম খুব সাবধানে নামছেন। আমি যে দাঁড়ান আমি ধরি। না, না, না ধরতে হবে না, ধরতে হবে না। ঠিক আছে। নামলেন খুব সতর্কভাবে। বুঝলাম হাঁটা চলায় অসুবিধে। আমি পরিষ্কার বললাম, "আপনি কেন কিছু ব্যায়াম করছেন না?" "না, আমার এই বয়সে আর করে কি হবে?" এক ভদ্রলোক এরকম বলেছিলেন যে, "আমার এই বয়সে আর করে কি হবে?" আমি একদম পরিষ্কার বললাম, "হ্যাঁ, ঠিকই বলেছেন।" উনি রিটায়ার্ড ৬৫ এরকম বয়স। হুম। তো উনি বলছেন যে, "কি হবে?" "হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি যদি অসুস্থ হন মনে হয় বাইরের লোকেরা কোনো ট্রিটমেন্ট করবে না। আপনাকে শ্মশানে গিয়ে ফেলে দিয়ে আসবে।" আপনি কি বলছেন? একটা মানুষ যতদিন বেঁচে আছে আইসিইউতে ভরে দিয়ে প্রতিদিন ২৫, ৩০, ৳৪০,০০০ খরচা করে যাচ্ছে কি জন্যে? না খালি মানুষটা বেঁচে আছে এই খবরটা শোনার জন্য। যে চলে যায়নি। বুঝতে পারছে পরিষ্কার যে মানুষটা আর কোনদিন হাঁটাচলা করবে না। একজন জানতে চাইছেন ৫০ বছর বয়স কোন ব্যায়াম করা উচিত? আ এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি এখনই আলোচনা করব। আমি একটু দেখে নিই কয়জন মেসেজ করেছেন ইনফর্ম মেসেজ। কি লেখা আছে মেসেজগুলো একবার দেখে নিয়ে বলে দিই উত্তর। উম হাঁটু ব্যথা ও পায়ের স্টিফনেস ভাব টেনে-টুনে হাঁটা এটা স্বাভাবিক হবে কি করে? ব্যায়াম করলে অনেকটা স্বাভাবিক হবে। আমি কালকে ক্লাসে মনে হয় বলেছিলাম, আমাদের এক ভদ্রলোক আমাদের এর মাঝে পিকনিক হলো একদিন। মানে আলাদা, আলাদা ভাগে, ভাগে হয়েছে। মহিলাদের একদিন, পুরুষদের একদিন। তো পুরুষদের যেদিন পিকনিক হলো এক ভদ্রলোক খেয়ে উঠছেন যখন মন্তব্য করলেন যে, "আমি এই ৩ মাস পর মেঝেতে বসলাম।" তো ১ম এ অতটা খেয়াল করিনি। খাওয়া-দাওয়ার পর প্রশ্ন কথায় বললেন যে ৪ মাস হলো উনি হাঁটতে পারতেন না, দাঁড়াতে পারতেন না, শুতে পারতেন না, বসতে পারতেন না। একটা সাংঘাতিক কষ্টের দিন কাটত। শুতে পারতেন, শুতে কষ্ট ছিল না। কিন্তু অন্য কিছু মানে করতে পারতেন না। খাবার টেবিলে বসতে পারতেন না। এত কষ্ট। মেঝেতে বসার কথা তো ভাবতেই পারতেন না। উনার বয়স মনে হয় ৬৭ এরকম। তো ক্লাসে আরেক ভদ্রলোক এসছেন যার বয়স আরো কম। তারও একই ধরনের অসুবিধা।
উনি খুব আগ্রহ নিয়ে বলছেন, "আরে আমি যদি ৬৭ দিয়ে ঠিক হতে পারি, তো তুমি তো ৪০ হয়নি মনে হচ্ছে দেখে এখনো। তুমি ঠিক হবে না কেন?" আমাদের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করতে চাই না। এটা হলো মুশকিল। চেষ্টা করুন, ঠিক হবে। অ্যা এবং যদি নাও হয়, আমি একটা কথা বলছি। ধরুন ঠিক হলো না, আমরা সবচেয়ে খারাপটা ধরে নিই। তাহলেও আরো খারাপের দিকে আপনি যাবেন না। সেটাও কি একটা বড় লাভ না? নাহলে তো আস্তে এই যিনি ট্রেনে হাঁটছেন, আর কিছুদিন পরে তো হাঁটতে পারবেন না। জয়েন্টগুলো শক্ত হতে থাকবে, স্টিফ হতে থাকবে। কোন ব্যায়ামের পক্ষে উপযোগী স্যার? হ্যাঁ, কোন ব্যায়াম এর পক্ষে উপযোগী? ঠিক বুঝতে পারলাম না। আ সঞ্জয় দত্ত জানতে চেয়েছেন। আমার বয়স ৫০, এই বয়সে কোন ব্যায়াম করা উচিত না? একটু পরেই বলছি। হাই প্রেশারের জন্য কি ব্যায়াম করা যায় অ্যা কমানোর জন্যে? হুম, বলব। এইগুলোর প্রাণায়ামের কথা কিছু বলব। আজ না হোক, আমি সামনের শনি রবিবারও আছে আমাদের হাতে। রেস্টলেস মানুষত্বের জন্য কোন ব্যায়াম উপকারী? রেস্টলেস এর জন্য আপনাদের আমি সত্যি কথা বলছি, একদম আমার মনের গভীরের কথা। আমাদের বহু ছেলেমেয়ে আসে, এসে ছেলেমেয়েকে নিয়ে বাবা-মায়েরা আসেন। এ না ভীষণ চঞ্চল। আপনারা একে এমন একটা আসন করাবেন যেন মনটা শান্ত হয়। আমি সবাইকে একই কথা বলি। ওকে আপনি ভর্তি করে দিন। ও আসন করুক। একটা আসন যখন কেউ করছে তখন কিন্তু সে কমপ্লিট স্থির অবস্থায় আছে। এবং ওই স্থির অবস্থা কেউ যদি রেগুলার করে, প্রতিদিন করে, আস্তে মানসিক স্থিরতা আসবে। তার সাথে কিছু প্রাণায়াম, তারপরে পারলে মেডিটেশন, মনের অস্থিরতা আসবে। এবং মনের অস্থিরতার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, হ্যাঁ? এগুলো যদি একটু কন্ট্রোল আনা যায় তাহলেও অনেক সহজ হয়। উম হাই ব্লাড প্রেশার পরে বলছি। ভালো ঘুমের জন্য ১ম হচ্ছে শোয়ার আগে ঠিক বজ্রাসন। এটা খুব ভালো। বজ্রাসন করলে খুব ভালো কাজ হয়। দেখে নিন YouTube এ কেউ কোনো প্রশ্ন করেছেন কিনা? হ্যাঁ, একজন লিখছেন ফেস টু ফেস ক্লাস করতে চাই। আপনি WhatsApp এ যোগাযোগ করবেন। যদি গ্রুপে থাকেন ভালো, না হলে আ এখানে বোধহয় আমার ফোন নম্বর দেখাচ্ছে না। আপনি নেটে সার্চ করবেন, আমার সম্বন্ধে যোগাযোগ করতে পারবেন। বা বর্ধমান যোগ সেন্টার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। বেশ। উম ওহ! ব্রেইন স্ট্রোকের জন্য মা বেড রিডেন, কি কষ্ট! সেটা বলে বোঝাতে পারব না। মা কথাও বলতে পারছে না। খুব দুঃখজনক। সম্ভব হলে কিছু প্রাণায়াম আকারে, ইঙ্গিতে, ইশারায় করানোর চেষ্টা করবেন। করলে আশা করি উনি অনেকটা ভালো থাকবেন। হাঁটু ব্যথায় বজ্রাসন করবেন না। করলে বেড়ে যাবে। হ্যাঁ, চলে এসো আমাদের গৌড়। তুমি শুরু করো। আ আমরা ব্যায়াম দেখি। আপনারা প্রশ্ন করবেন, কিছু আমরা উত্তর দেব। মেরুদণ্ডের স্টিফনেস, ২ পায়ের পাতা অসাড়। ব্যায়াম করুন, অনেক ভালো থাকবেন। ব্যায়াম করলে আমি যেটা বলি, ব্যায়াম করলে ১ম যেটা হয়, আপনার শরীর আপনার উপর খুশি হয়। তো শুনতে খুব মজার কথা যে, আমার শরীর আমার উপর খুশি হয়, হ্যাঁ, খুশি হয়। আপনি কিছু না, ঘরের একদিন ঘরটা পরিষ্কার করুন, আপনার টেবিলটা গোছান। দেখুন আপনার মনে হবে, কি ভালো। টেবিলটা হাসছে, টেবিল খুব খুশি আপনার উপরে। হ্যাঁ? তখন আপনারও ওই টেবিলে বসে কাজ করতে ভালো লাগবে। গৌর, তুমি দাঁড়িয়ে পিটি গুলো শুরু আ করো ১ম এ। স্যার একটু কিছু বলে নিই? এই জাস্ট ১ সেকেন্ড। আচ্ছা, আ হ্যাঁ, ২ কথা বলো। হ্যাঁ। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন বেলুড়মঠ বিদ্যামন্দির পরিচালিত ৪ দিনের ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা এই যোগ সম্বন্ধীয় বিশেষ অনুষ্ঠানে আজ আ যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ও আজ অনুষ্ঠানের প্রধান বক্তা, যিনি স্পিকার ৪ দিনের আ আমার পরম পূজ্যপাদ মাননীয় আ শ্রী জয়ন্ত হোর মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। প্রণাম জানাই মিশনের পরম পূজ্যপাদ মহারাজকে ও আজ অনুষ্ঠানে যারা দূরভাষের মাধ্যমে এই অনুষ্ঠান প্রদর্শন করছেন ও দেখছেন। নমস্কার। গৌর আমাদের খুব সিরিয়াস স্টুডেন্ট। শুরু করো। ১ম এ পিটি। বেশ ধীরে হাত তোলো, নামাও। হ্যাঁ, আমি ওকে কিন্তু পিটি গুলো একটু কম দেখা বার যাচ্ছে? করতে বলেছি। স্যার তোমার আমাকে সাউন্ডটা দেখা অফ যাচ্ছে? করে দাও। গৌর। আচ্ছা। বাইপাস সার্জারি পরে প্রাণায়াম করা যাবে কিনা? এসব ব্যাপারে না একটু চিকিৎসকের সাথে পরামর্শ করে নিলে ভালো হয়। তবে প্রাণায়াম হালকাভাবে যে কেউ করতে পারেন। ক্ষতির সম্ভাবনা কম। মানে কোনো জোর চাপ না দিয়ে যদি করেন তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই।
হ্যাঁ, আমাদের গৌরপদ মন্ডল তিনি ব্যায়াম করে দেখাচ্ছেন। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন তাকে সবাই। যদি কেউ আমাদের গৌরপদকে দেখতে পাচ্ছেন না হয় যে যারা আমাদের Google Meet এ আছেন, ওই স্ক্রিনটা দুবার টাচ করুন, দেখুন ছবিটা বড় হয়ে যাবে অনেক। আ দেখতে পাবেন। বা ওই নিচের দিকে, ছবির নিচের দিকে ডান দিকে একটা গোলের মধ্যে চৌকোনা আছে, ওটা টাচ করলে গোটা স্ক্রিনটাই ওই ছবিটা হয়ে যাবে। তখন দেখতে অসুবিধা হবে না। যারা YouTube এ আছেন তারা ভালোই দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখা যাচ্ছে। আ আ না, এই তুমি পিটি গুলো আরো কয়েকবার করো। অত তাড়াতাড়ি ছেড়ে দিও না। আমি একটু কিছু পিটি গুলো সম্বন্ধে ২ এক কথা বলবো। আপনাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করতে। দেখুন ব্রিদিং, শ্বাস নিতে, নিতে হাত তোলা ছাড়া, এটা শ্বাস ছাড়তে, ছাড়তে হাত তোলা যাবে না। হুম? শ্বাস নিতে, নিতে সুন্দরভাবে, এটা কিন্তু শ্বাসের ব্যায়াম। কেউ ভাববেন না এটা হাতের ব্যায়াম। মানে হাতটাকে সাহায্য নেওয়া হচ্ছে শ্বাস গভীর নেওয়ার জন্যে। এরপর মাথা ডান দিক, বাঁ দিক। ওহো! গৌর, তোমাকে আমাদের এই ক্যামেরায় এটাতে তোমার মুখটা দেখা যাচ্ছে না। তুমি একটু ডান দিকে সরে যাও, তোমার বাঁ দিকে সরে যাও তো অল্প। আচ্ছা পিছে, হ্যাঁ, ঠিক আছে, এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওই থাকো। করো। মাথা ডান, আচ্ছা, কাঁধ তোলা নামা। এই যে ব্যায়ামগুলো হচ্ছে না, একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন ব্যায়াম করি, এক্সারসাইজ করি, তখন শরীরকে খাটানোর জন্য ব্যায়াম করি। কখনো ভাবি না যে ওটা এনজয় করতে হবে। আপনি এই যে মুভমেন্ট গুলো না, প্রত্যেকটা মুভমেন্ট এনজয় করুন। কি আরাম! এই যে ঘাড় ঘুরছে, কাঁধ ঘুরছে, বা যেটা যে ব্যায়ামই করছে, প্রত্যেকটা আমি এনজয় করছি। এবার দেখুন কনুই ভাঙা। এই ব্যায়ামগুলো যেভাবে সাজানো আছে আপনাদের বলি, এই ভিডিওটা আমি আপনাদের দিয়ে দেবো গ্রুপে, বা কেউ যদি ভিডিওটা দেখতে চান আমাকে WhatsApp করবেন, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো। এই পরপর মানে ১ম এ ঘাড়ের ব্যায়াম হলো, তারপরে কাঁধের ব্যায়াম, তারপরে কনুইয়ের ব্যায়াম, এরপর কবজি, তারপরে আঙুল। উপর থেকে নিচের দিকে। এতে মনে রাখতে অনেক সুবিধে। যারা নতুন ব্যায়াম করছেন, নতুন শিখছেন, তারা অনেকেই বলেন, "স্যার পরপর মনে থাকছে না।" আপনি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ চিনে নিন, মনে রাখা সহজ হয়ে যাবে। হাতের আঙুল, দেখুন হাতের পরপর ১, ২, ৩, ৪ ব্যায়াম হয়ে গেল। বেশ। চেস্ট এক্সপানশন, বুকের খাঁচা প্রসারণ। কেউ যদি করছেন, জোর করে চাপ দিয়ে করতে যাবেন না। বেশ সহজভাবে রিল্যাক্স ভাবে করুন। দেখুন বুকের খাঁচা প্রসারণ। গোড়ালি একটু তুলছেন, গোড়ালি তুলতে পারেন, না তুললেও ক্ষতি নেই। শ্বাসের ব্যায়াম। এখন দেখুন গোড়ালি না তুলে করছেন। হ্যাঁ, এটা অনেকে হাতটা খোলা রেখেও করে, উনি মুঠো করে করছেন, ২ রকমই হয়। একটু পা ফাঁক করেও করে, কেউ পা জোড়া রেখে করে। ফ্রন্ট ব্যাক বেন্ডিং, সামনে পিছনে ঝোঁকা। আচ্ছা, এটা তুমি একটু সাইড ভিউ দেখাও, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। সাইড ভিউ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন ২ হাত। এই সাইড ভিউটাও অনেক রকম, সরি, মানে ফ্রন্ট ব্যাক বেন্ডিং, এটা অনেক রকম ভাবে হয়। উম একদম নতুন যারা, তারা কোমরে হাত রেখে করবেন। ২ হাত কোমরে রেখে সামনে পিছনে ঝোঁকা। বেশ সহজভাবে হবে। ব্যাস। এরপরে সাইড বেন্ডিং। উম মনে রাখবেন মেরুদণ্ডের ৩ রকম ব্যায়াম। সামনে, পিছন, তারপরে ডাইনে বাঁয়ে। এছাড়াও বহু রকম ব্যায়াম আছে। এটা ধরুন একটা ক্লাস এখানে আমি ধরে নিচ্ছি, অনেক পুরনো অভিজ্ঞ যেমন আছেন, নতুনও কেউ, কেউ আছেন। কাজেই এটা আমি নতুনদের কথা ভেবে বলছি। পুরনোরা আরো অন্যান্য ব্যায়াম করবেন। ডান দিক, বাঁ দিক। এবং এই মুভমেন্টটা খুব সহজ হবে, রিল্যাক্স হবে। অনেকে দেখবেন খুব তেড়ে ফুঁড়ে ব্যায়ামগুলো করেন। খুব জোরে এদিকে নামছেন, ওদিকে করছেন, এবং মুখে শব্দ হচ্ছে, হাঁ, 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 নো সাউন্ড। যোগ, আসন, ব্যায়াম এগুলো করবেন একদম সাইলেন্টলি। কোনো আওয়াজ হবে না। মানে বলা হয় যোগ হচ্ছে ইকো ফ্রেন্ডলি এক্সারসাইজ। ইকো ফ্রেন্ডলি মানে কি? আপনি যেকোনো জিমে যদি যান, আগেকার দিনে ব্যায়ামাগারে হলে আরো বেশি ভালো বুঝতে পারতেন। ভেতরটা কেমন একটা ভ্যাপসা গন্ধ। কিন্তু কোনো যোগ কেন্দ্রে যান, ওই ধরনের গন্ধ থাকবে না।
কারণ সেখানে অত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না এবং যোগ করলে কোনো সাউন্ড পলিউশন নেই। কেউ কপালভাতি করছে, ভ্রামরি করছে, এটা হালকা একটা পলিউশন, কিন্তু সাউন্ড পলিউশন নেই, কোনো এয়ার পলিউশন নেই, কোনো যেখানে ব্যায়াম করছে জায়গাটার কোনো ক্ষতি হয় না, মেঝের কোনো ক্ষতি হয় না, যেটা ক্রিকেট খেলা মাঠের ক্ষতি হয়। জল দূষণ হয়ে যায় সাঁতারে, যোগ কোনো দূষণ সৃষ্টি করে না। কাজেই যোগ কিন্তু ইকো ফ্রেন্ডলি এক্সারসাইজ। কোমর ঘোরানো, দেখুন পরপর করে যাচ্ছেন। হ্যাঁ, কোমর ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক। এই প্রতিটি ব্যায়াম কিন্তু আপনারা একটু রেস্ট নিয়ে করবেন। হ্যাঁ, উনি সময় কমের মধ্যে দেখানোর জন্য একটু দ্রুত দেখাচ্ছেন। হ্যাঁ, এই যে একটা বেশ ছন্দে করছেন, একটা রিদিম। মানে হুপ-হাপ করে নয়, তাড়াহুড়ো করে নয়, জোর করে নয়। এই এনজয়মেন্টটা কিন্তু ভীষণ দরকার। বেশ ছেড়ে দাও, পরেরটা করো। উম আ এই দেখুন এই ব্যায়ামটা, এই যে পা তোলা, এটাকে লেগ সুইং বলে। একটু জোরে ছড়লে সেটাকে লেগ থ্রোইং বলি আমরা। হিপ জয়েন্টে কি সুন্দর ব্যায়াম হচ্ছে। এই যে হাঁটার কষ্ট, খুব ভালো করে দেখে নিন এই ব্যায়ামটা। এই যে পিছন দিকে পা যাচ্ছে। আপনারা যারা বাড়িতে আছেন, যদি সম্ভব হয় এইটা একটু করে দেখুন যে পা আপনার কতটা উঠছে পিছনে। পা তুলতে গেলেই যেটা হবে দেখবেন, হাঁটু ভেঙে যাচ্ছে। একটু তুমি কম তোলো তো, কম তুলে হাঁটু ভেঙে তোলো পাটা। পিছন দিকে একটু তোলো, হাঁটুটা ভেঙে দাও। পিছন দিকে হাঁটু এই দেখবেন এরকম হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ? এটা হবে না। পা স্ট্রেট থাকবে এবং একটু বয়স হয়ে গেলে যে মানুষের হাঁটা চলা স্লো হয়ে যায়, পা বদলে করছে। স্লো হয়ে যাওয়ার একটা বড় কারণ হলো ওই জয়েন্ট স্টিফনেস। আমরা এটা জানতেই পারি না। ডাক্তারবাবুর কাছে যাবেন, নানা ওষুধ খাবেন, হাঁটতে পারছি না। ঠিক আছে, কিছু ভিটামিন দিলেন, কিছু টনিক দিলেন, হুম? কিছুটা কাজ তাতে হবে। কিন্তু এই ব্যায়ামে জয়েন্ট যদি ফ্লেক্সিবল থাকে তাহলে আপনার হাঁটার স্পিড ঠিক থাকবে। বা স্পিড কম হলেও জড়সড় মনে হবে না। অনেকে দেখবেন না সেই খুব ধীরে সাবধানে পা ফেলে কোন রকমে হাঁটছেন। বয়স এমন কিছু বেশি না। তাদের কারণ এই জয়েন্ট স্টিফনেস। এই দেখুন কি সুন্দর পাটা উঠছে। এগুলো রোজ করবেন এবং কিছু একটা ধরে নেবেন। এটা যদি কেউ করেন না, যাদের একটু বয়স হয়েছে বা কোনো কারণে পায়ের অসুবিধা আছে, হয় দেয়ালের সাপোর্ট নেবেন, নয় জানলার গ্রিল ধরবেন, অথবা উম এ খাট, প্রাচীর যেকোনো একটা ধরে করবেন। তাহলে ব্যায়ামটা করতে মজা লাগবে। এই যে ব্যায়ামগুলো আপনারা এতক্ষণ দেখলেন না, এটা কিন্তু যেকোনো বয়সে করা যায়। কিন্তু পা নিশ্চয়ই এতটা উঠবে না, আরো কম উঠবে। হ্যাঁ? আপনি রোজ করুন, করতে এটা খুব সুন্দর হবে। আমার বাবা ৯৩ বছর বয়সে মারা গেলেন। মানে ব্রেইন স্ট্রোক হয়ে। তো তার আগেও ২ বার স্ট্রোক হয়েছিল। বাবা সামলে নিয়ে ঠিক ছিলেন। বাবা কিন্তু মারা যাওয়ার আগের দিন পর্যন্ত যে ব্যায়াম করতেন, দুর্ভাগ্য আমার কোনো ভিডিও নেই। মানে দেখে মনে হবে একদম কমপ্লিট একটা সুস্থ মানুষ ব্যায়াম করে যাচ্ছে। খুব স্পিডে বেশ সুন্দর করতেন। মানে স্পিডে বলতে নরমাল রিদিমে। কাজেই এই রিদিম গুলো যদি কেউ কম বয়স থেকে রেগুলার করে যান, যেটা আমি বলছিলাম যে আমরা আজকে শুরুতেই বলছিলাম যে সুস্থ থাকার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা এত ব্যস্ত, এত সময় নাই। আমরা যে আমাদের সময়কে কমিয়ে ফেলছি, আমরা যে আমাদের সময়টাকে কমিয়ে ফেলছি, এটা কিন্তু আমরা কেউ জানি না। মানে এটা খুব দুর্ভাগ্যের। মানে সময় কমাচ্ছে কি হবে? আয়ু কমে যাচ্ছে, রোগ ভোগে সময় নষ্ট হচ্ছে, নানাভাবে হচ্ছে। একজন জানতে চাইলেন আপনার ডেইলি রুটিন বলবেন। আমি জানি না উনি কি জন্য জানতে চাইলেন। ডেইলি রুটিনের মধ্যে একটা কথা আপনাকে বলে দিই, মানে আমার যোগ চর্চা, যোগ নিয়ে কালচারে সারাটা দিনই যায়। মানে এ সকালে উঠে কিছু আসন, প্রাণায়াম, ব্যায়াম, তারপরে খাওয়া-দাওয়া। সৌভাগ্যবশত আমার বাজারে যেতে হয় না। পুত্র আছে, পুত্রবধূ, গিন্নি তারাই বাজার হাট করে, রান্না-বান্না তারাই দেখে। আমি খালি খাই-দাই আর যোগ নিয়ে পড়ে থাকি। নেক্সট স্পন্ডিলাইটিস, আম বলছি, দেখাচ্ছি। পায়ের ব্যায়াম দেখুন, পায়ের পাতা ওঠা-নামা।
এই ব্যায়ামগুলো করলে আপনার শরীর অনেক ভালো থাকবে। ডাক্তার দেখাবেন, দরকার হলে নিশ্চয়ই যাবেন। মানে আমি ডাক্তারবাবুর কাছে যাবেন না কখনো বলব না। কারণ আমরা ধরুন নানা কারণে আমাদের প্রত্যেককেই কখনো, কখনো যেতে হয়। অ্যাম যাবেন, কিন্তু না যাওয়ার চেষ্টা করবেন। এবং না যাওয়ার চেষ্টা করাটা আমি বলি একটা সামাজিক দায়িত্ব সুস্থ থাকাটা। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা উক্তি আছে। আমি প্রতি বছরই ফেসবুকে ওটা দিই। উম এটা আমি অন্য কোথাও দেখিনি। আমি নেতাজি পত্রাবলী পড়তে গিয়ে পেয়েছিলাম। তাতে উনি বলছেন, দেখুন আমরা হিল রাইজ দেখছি এখন, খুব সহজ ব্যায়াম। গোড়ালি তোলা নামানো। এগুলো অল্প, অল্প করে যদি কেউ শুরু করে, মানে যাদের পায়ের অসুবিধা আছে, জড়তা আছে, আস্তে, আস্তে দেখবেন জড়তা সব ভ্যানিশ হয়ে গেছে। জড়তা ভ্যানিশ হয়ে যাবে, জড়তা থাকবে না। কিন্তু জোর করে চাপ দিয়ে করবেন না। খুব রিল্যাক্স ভাবে, সময় নিয়ে। হুম? নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন যে, না লেখাটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই। মানে তিনি বলছেন যে, শরীরের যত্ন লইবে। একজনকে উনি বন্ধুস্থানীয় একজনকে লিখছেন, বিদেশ থেকে লিখছেন। শরীরের যত্ন লইবে। শরীরের অযত্ন করা একটা অপরাধ। ভেবে দেখুন, শরীরের অযত্ন করা উনি একটা অপরাধ বলছেন। এবং তারপরেই বলছেন, এই অপরাধ শুধু নিজের কাছে নয়। হ্যাঁ, দাঁড়িয়ে ব্যায়াম হয়ে গেছে। তুমি একটু শবাসন করে নাও, তুমি ভিডিওটা অল্প অফ করো। আমি ২ এক কথা বলি, পরে আবার ভিডিওটা অন করো। তুমি একটু রেস্ট নিয়ে নাও। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন, এই অপরাধ শুধু নিজের কাছে নয়, পরিবারের কাছে তথা সমাজের কাছে অপরাধ। মানে আমি সমাজের কাছেও অপরাধী হচ্ছি। লেখাটা এই মুহূর্তে আমি হাতের কাছে পেলাম না। আগে খেয়াল হলে আমি পরে শুনিয়ে দেবো কোনদিন। সর্বোপরি দেশের কাছে অপরাধ। কাজেই সুস্থ থাকাটা কিন্তু আমাদের একটা সামাজিক দায়িত্ব। ভেবে দেখুন, একটা পরিবারে যদি ৪ জন থাকে, সেই ৪ জন হচ্ছেন গাড়ির ৪ টে চাকা। ৪ টে চাকাকেই পুরোপুরি ঠিক থাকতে হবে, ঠিক মতো চলতে হবে। এবার চাকা একসময় বাস্ট করবে বা লিক হবে, এগুলো হতে পারে। হ্যাঁ? কিন্তু থাকার চেষ্টা করতে হবে। আর আমরা প্রত্যেকে একজন আরেকজনের জন্য সুস্থ থাকবো, শুধু নিজের জন্য না। থাকলে কিন্তু আমরা সব মিলিয়ে লাভবান হব। বয়স্করা কি ব্যায়াম করবেন, কি করবেন না, এই প্রসঙ্গে বলি। আমি একটা ঘটনা বলছি। বিয়েবাড়িতে গেছি। সেখানে তখনও খেতে বসিনি। সব বসে আছি, গল্পগুজব হচ্ছে। তো এটা স্বাভাবিক হয়, যেহেতু আমি যোগ নিয়ে আছি, অনেকে আমাকে পেলে যোগসংগত নানা প্রশ্ন করেন। তো এক ভদ্রলোক, আমার অপরিচিত, কোনোভাবে জেনেছেন যে আমি যোগ শেখাই। আচ্ছা, একটা কথা বলি, আমার বাবা না বুঝলেন খুব ভুগছেন। ডাক্তারবাবু বাবাকে ব্যায়াম করতে বলেছেন, আসন প্রাণায়াম বলেছে, এগুলো করুন। তো বাবার কি উম করা যাবে? বা যদি নিয়ে যাই আপনার ওখানে? আমি যে, "হ্যাঁ, নিয়ে আসবেন। এরকম বয়স্ক তো অনেকেই করেন।" ভালো হবে, করলে ভালো থাকবেন উনি। বসে আছি, কিছুক্ষণ কথাবার্তার পর উনি হঠাৎ করে বলছেন, "আচ্ছা, একটা কথা বলি, আমার আমি সব বলে দিলাম, কখন ক্লাস হয়, কটার সময়, তারপরে কটা থেকে কটা পর্যন্ত ক্লাস হয়, কত টাকা লাগে, সব উনি জেনে নিলেন। আ আচ্ছা, বাবার এখন যে অবস্থা বুঝলেন, বাবার মনে হয় ব্যায়াম করা চলবে না। আপনার কি মনে হয় চলবে?" আমি বলি, "না, একদম চলবে না। কি করে করবেন?" আ মানে এ এ এখন কিন্তু আমি একটু রেগে গেছি। রেগে গিয়ে বললাম, "একদম চলবে না।" তারপরে আমি বসে, বসে মানে মনে, মনেই বিরক্ত হচ্ছি যে, এ কি, বাবাকে সুস্থ করার জন্য ডাক্তারবাবু বলেছেন, তারপরেও উনি বুদ্ধি খাটাচ্ছেন ব্যায়াম চলবে না। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন আপনার বাবা আজকাল শ্বাস নেন কিনা? হ্যাঁ, বাবা শ্বাস নেবেন না কেন? শ্বাস নেন, বাবা তো বেঁচে আছেন। আমি বলছি, "ও, আপনার বাবা বেঁচে আছেন? তাহলে শ্বাস নেন না?" বলছে, "হ্যাঁ, হ্যাঁ, শ্বাস নেন।" যে মানুষটা শ্বাস নিচ্ছে, চোখ খুলছে, সেই মানুষটারই ব্যায়াম করা সম্ভব। শুয়ে, শুয়েও। শুয়ে, শুয়ে অনেক ব্যায়াম আছে। আপনাদের আমি বলছি, শুয়ে, শুয়ে হাত দুটো সোজা শুয়ে আছেন, হাত দুটোকে টাইট করুন, রিল্যাক্স করুন। টাইট করুন, রিল্যাক্স করুন। পাটা শুয়ে আছেন, গোটা পাটাকে স্ট্রেচ করুন, রিল্যাক্স করে দিন। পায়ের পাতাগুলো সামনে পিছনে করুন। হাতের আঙুল এরকম করুন। যিনি শুয়ে আছেন, শ্বাসের ব্যায়াম করুন। শ্বাসের ব্যায়াম মানে এই যে আমরা এইভাবে বলছি,
এইভাবে না করে উনি হাত দুটোকে পিছন দিকে নামিয়ে দিন, আবার শরীরের দুপাশে আনুন, আবার তুলুন, দুপাশে আনুন। শ্বাস নিতে, নিতে তুলুন, ছাড়তে, ছাড়তে আনুন। না, ঠিক হচ্ছে না, পারছে না। শ্বাসের সঙ্গে না তাল মেলাতে পারছে না। তাল মেলানোর দরকার নেই। আপনি হাত তুলুন, নামান। এটা করতে, করতে আস্তে, আস্তে শরীর সতেজ হয়ে যাবে। আমাদের অনলাইনে একটা ক্লাস হয়। তো অনেক স্টুডেন্টই বলে যে, "স্যার আপনার ক্লাস চলাকালে না অনেক সময় বাড়ির সবাই শুনি আমরা বসে। খুব ভালো লাগে।" অনেক বাড়িতে স্পিকারও কিনে নিয়েছেন অনেকে। সবাই শোনে। আমি খুব ভালো। একজন স্টুডেন্ট বলছে, "স্যার আমার বাবার ক্ষেত্রে একটা আশ্চর্য জিনিস হয়েছে। মানে যে বয়স্করা কি ব্যায়াম করবেন, বয়স্করা একটা মেন্টাল সেটআপ তৈরি করে নিয়েছেন যে আমার দ্বারা তো হবে না।" আমাদের সেই ছাত্র বলছে যে, "আমি না বাবা যাতে একটু শোনে।" বাবা নানা রকম রোগে অনেক ভুগছিলেন। মানে ও বলেছিল কি, কি রোগ আমার এখন মনে নেই। ভুগছিলেন, ভুগতে, ভুগতে বাবাকে অনেক এদিক ওদিক নিয়ে গেছি, চিকিৎসা করেছি। কিন্তু বাবার ওই মনের দিক থেকে কেমন যেন একটা আমি আর ভালো হব না, আমি আর করে কি করব এরকম। আমি ইচ্ছা করে বাবার কাছাকাছি গিয়ে না আপনার ক্লাসটা শুনতাম। বাবার কানে যাতে একটু যায় কথাগুলো। এগুলো আমার সামনে আনিস না তো ভাল লাগে না। তুই ওদিকে যা, ওদিকে গিয়ে বসে শোন। তবুও আমি মাঝে মধ্যে যেতাম। মানে যেদিন যে বিষয় আপনি বলছেন সেই অনুযায়ী। তবে বাবা ওরকম করায় আমি সরে গেলাম। আর যেতাম না বাবার কাছে। তবে একদিন বাবা হঠাৎ বলছে, "হ্যাঁ, তোর ওই ক্লাসটা হয় না?" আমি যে, "হ্যাঁ, হয়।" তা আনবি তো একটু শুনবো। বাবা জানি না কি থেকে আগ্রহ হলো। আমিও বাবাকে শোনাতে লাগলাম। ক্লাসের বিভিন্ন আলোচনা ক্লাসের শেষে বাবা আমি বসে বেশ গল্প করতে লাগলাম। এই করতে, করতে আস্তে, আস্তে স্যার অবাক হয়ে যাবেন শুনলে, ক্লাসের ব্যাপারে বাবা খুব আগ্রহী হয়ে উঠলেন। নানা রকম প্রশ্ন করতে লাগলেন আমাকে। তারপরে দেখি নিজেই অল্প, অল্প ব্যায়াম শুরু করে দিলেন। এখন বাবা সম্পূর্ণ সুস্থ। যে মানুষ তো শুয়ে থাকতো সারাদিন উঠতো না, সুস্থ হয়ে গেছে। কাজেই কোন বয়সে কি ব্যায়াম করা চলে? যোগ সেন্টার সর্বত্র আছে এবং আজকাল বহু জায়গায় অনলাইন ক্লাস আছে। যুক্ত হয়ে যান। জীবনকে এনজয় করুন। তুমি উঠে বসো, ইয়ে গো, আমি কথা বলতে, বলতেই তুমি কিছু ব্যায়াম করো। দেখুন একটা জিনিস, আমি কোথাও বেড়াতে গেছি। মনে করুন আপনি গেছেন যেকোনো জায়গায় ধরুন সিমলা গেছেন বেড়াতে। সিমলায় পাহাড়, পর্বত বা নানা রকম যে টুরিস্ট স্পট যেগুলো আছে সব ঘুরবেন প্ল্যান করে গেছেন। আচ্ছা এরকম কখনো শুনেছেন যে সিমলায় বেড়াতে গিয়ে হোটেলেই বসে আছি, কি হবে ঘুরে? কিংবা যদি কোনো কারণে আপনার ট্যুর পার্টি বা যার সঙ্গে গেছেন যাওয়া হলো না। সারাটা দিন আপনাকে ঘরে বসে থাকতে হলো। দেখুন কত রাগ হবে, কত দুঃখ হবে যে সিমলার মতো জায়গায় গিয়ে আমরা একটা দিন ঘুরতে পারলাম না। এই পৃথিবীতে আমরা এসেছি ঘুরতে, বেড়াতে মাত্র ৭০, ৮০, ৯০ বছরের জন্যে। মাত্র ৭০, ৮০, ৯০ বছরের জন্যে। কাজেই এই পৃথিবীটা আমরা কেন ভালোভাবে দেখব না? এর সবকিছু আমরা কেন নেব না? এবং এগুলো নিতে গেলে আমাকে সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকার জন্যে সবচেয়ে সহায় হচ্ছে যোগ। যোগ হলো সবচেয়ে কম খরচে, কম পরিশ্রম, কম ঝামেলায় এবং এখন প্রায় সর্বত্র উপলব্ধ, সব জায়গায় পাওয়া যাচ্ছে যোগ। কাজেই এটা আমরা করব। হ্যাঁ, তুমি কিছু আসন করো। ১ম এ কোনটা করতে চাইছো? না তুমি একটু বাটারফ্লাই করে নাও। বাটারফ্লাইটা খুব অনেকেই করেন, পছন্দ করেন। বাটারফ্লাই। দেখুন বাটারফ্লাই শুরু করেছেন। দুহাত দিয়ে পা ধরে হাঁটু দুটো ওঠানামা করছেন। এটাও কিন্তু খুব রিল্যাক্স ভাবে করবেন। কোনো ব্যায়ামই কোনো চাপ দেবেন না, জোর দেবেন না। হ্যাঁ? আর কখনো আরো একটা জিনিস খেয়াল রাখবেন, যোগা ইস নেভার, যোগা ইস নেভার এ টার্গেট ওরিয়েন্টেড গেম। এই দেখুন আমি এটাই বলতে যাচ্ছিলাম। এইমাত্র একজন বলছেন যে পায়ে খুব টান লাগে। আমি আপনার কথাই বলছি। আপনার মানে আপনাদের কথা যাদের এরকম টান লাগে। যোগা ইজ নেভার এ টার্গেট ওরিয়েন্টেড গেম। টার্গেট ওরিয়েন্টেড গেম নয় মানে কি? এই যে ধরুন উনি এখন ঝুঁকে গেছেন। এটা যিনি পারবেন করবেন, না পারলে করবেন না। কারণ আপনার শরীর যত ভালো শিক্ষকই আপনি রাখুন, ক্লাসের সবকটা ছেলেকে ১০০ য় ১০০ অঙ্কে কখনোই পাওয়ানো যাবে না। সম্ভব না। কাজে আমাদের শরীর যতটা নিতে চায়, আমরা ততটাই শরীরের কাছ থেকে আশা করব। এবং কখনোই টার্গেট নেবেন না যে আমাকে এতটা নামতেই হবে, এতটা যেতেই হবে। তাহলে কিন্তু কষ্ট আছে। হ্যাঁ, ব্যাক পেইন আমি বলছি ব্যায়াম একটু পরে। তাহলে কিন্তু আমাদের কষ্ট আছে। এবার যোগের ক্ষেত্রে আমরা যখন রোগ অনুযায়ী আসন শিখতে চেষ্টা করি, তখন একটা জায়গায় সবাই ভুলে যায় সেটা হচ্ছে রিল্যাক্সেশন।
রিল্যাক্সেশন ভীষণ দরকার। হাত দুটো তুলে আস্তে আস্তে সামনে ঝুঁকে করছে অর্ধ কুর্মাসন। এটা হজমের পক্ষে খুব ভালো। পার্সিয়াল এসিএল টিয়ার সবটা আমি পড়তে পারলাম না। এখানে দেখুন আসনটায় কনুই টান টান আছে, কনুই টান টান, হাতের আঙুল সোজা আছে টান টান। এই তুমি একটু পিছিয়ে বসো না, তাহলে দেখতে সুবিধা হবে। তোমার হাতের দিকটা আড়ালে চলে গেছে, আর একটু পিছিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, করো। এই যে এইটা দেখুন, এটা হচ্ছে নরমাল পশ্চার। যে কোনো কম্পিটিশনে এইভাবে করতে বলা হয়। এইভাবে আসনটা করতে হবে, কনুই সোজা থাকবে, কপাল ঠেকবে, হাত সোজা। এই অবস্থায় কিন্তু শরীরের মধ্যে একটা টান টান ভাব থাকে। এইটাকে পুরো ছেড়ে দিন, হাতের তালু দুটো মাটিতে নামিয়ে দাও। এই দেখুন শরীর রিল্যাক্স করে দিল। যখন আপনি রিল্যাক্স করে দিলেন, আপনি কিন্তু বেনিফিট বেশি পাবেন। এই জায়গাটা ভালো করে বুঝবেন। রোগ অনুযায়ী আসন তো আমি টুক করে বলে দিতে পারবো, টুক করে দেখিয়ে দিতে পারবে। কিন্তু এই রিল্যাক্সেশন ব্যাপারটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এখন দেখুন কত সহজে আছে। এইভাবে উনি কিন্তু থাকতে পারবেন অনেকক্ষণ। কিন্তু আগের পশ্চারটা অতক্ষণ থাকা যাবে না। কনুই ভেঙে গেছে, পেট, বুক থায়ের উপর নেমে গেছে, পায়ের দিকটাও রিল্যাক্স আছে। বেশ সহজভাবে উনি আছেন। আমি এই সহজ ভাবটা কয়েকটা ব্যায়াম দিয়ে দেখাচ্ছি। এই সহজ ভাবটা বোঝা কিন্তু ভীষণ দরকার। আচ্ছা, তুমি ব্যাক পেনের জন্য যেটা ভুজঙ্গাসন, আ একপদ শলবাসন একটু দেখাও। আচ্ছা, ভুজঙ্গাসনটাও আমি আপনাদের একটু ২-৩ রকম ভাবে দেখাচ্ছি। তুমি একটু সহজ ভুজঙ্গাসন যেটা সেটা করো আগে। নেমে যাও। আ কনুই দুটো এই দেখুন। অনেক সময় দেখবেন ফিজিওথেরাপিস্টরা বা চিকিৎসকেরাও বলেন পিছনে ঝুঁকতে, হাত দুটো পিছনে নিয়ে। তুমি হাত দুটো পিছনে নিয়ে একটু অঙ্গুলিবদ্ধ করো তো। মানে এইভাবে ধরে হাত দুটো পিছনে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, কোমরের দিকে। হ্যাঁ, এইভাবে মাথাটাকে তোলা। না, ঠেকিয়ে দাও, নামিয়ে দাও, কনুইর হাতটা নামিয়ে দাও। এটা করতে কিন্তু যাদের একটু বয়স হয়েছে বা কোমরে ব্যথা তাদের কষ্ট হবে। কাজেই আপনারা এইভাবে করবেন না। কি করবেন? ওই যে একটু আগে যেটা দেখাচ্ছিল, আরেকবার করো। কনুই দুটো মাটিতে ঠেকিয়ে সহজ ভুজঙ্গাসন। খুব আরামদায়কভাবে রিল্যাক্স ভাবে আপনি থাকুন। খুব ভালো লাগবে। সহজ ভুজঙ্গাসন। ভেরি গুড। খুব সুন্দর হয়েছে। মাথা যতটা পারেন তুলবেন। এখান থেকে রেস্ট নিন মকর আসনে। ২ হাত একটার উপর আরেকটা রাখুন। হাতের উপর হাত রেখে থুতনি ঠেকিয়ে বা কপাল ঠেকিয়ে যেভাবে আপনার ভালো লাগে সোজাভাবে বা একদিকে কাত হয়ে রেস্ট নিলেন। এটা কোমরের ব্যথায় খুব ভালো। সাধারণভাবে কোমরের ব্যথা এটা খুব ভালো, এবং এর সাথে একপদ শলভাসন। একটা পা তোলো, হাত দুটো পায়ের নিচে নিয়ে নাও। না, হাত দুটোকে পায়ের নিচে নিয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ। কোমরে ব্যথায় বা লাম্বার রিজিয়ন এর কোনো ব্যথা কষ্টে সাধারণভাবে এগুলো ভালো। কিন্তু কোনো জটিল কেস হলে কিন্তু আপনারা যথোপযুক্ত চিকিৎসকের সাহায্য নিয়ে বা ফিজিওথেরাপিস্ট বা যোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে দেখে শিখে করবেন। নামিয়ে দাও। এই নামানোর পরে সাথে, সাথে ওই পাটা না তুলে একটু গ্যাপ দিয়ে তুলবেন। একটু সামান্য গ্যাপ দিয়ে আবার তোলো। অন্য পাটা। হ্যাঁ। নেক্সট স্পন্ডিলাইটিস দেখাচ্ছি। বাটারফ্লাই করার সময় পায়ে টান লাগলে ওটা তো কিছু করার নেই। আপনার শরীরে একটু আড়ষ্ট ভাব বেড়ে গেছে। খালি হাতে ব্যায়ামগুলো করবেন। পা ছোড়া, ডান দিক, বাঁ দিক, সামনে পিছন এগুলো করতে, করতে আস্তে, আস্তে ক্লিয়ার হবে, এবং এটা ভালো হলে ২ পা তুলে করা যেতে পারে। তবে ২ পা তুলে ১ম এই করবেন না। হাই ব্লাড প্রেশার এটা নিয়েও বলব। এটা পরের দিনের জন্য রাখছি। তবু আজকে একটু বলে দেব। এবার তুমি ধনুরাসনটা করো। এটা দেখুন হয়তো সবারই হবে না। যারা পারবেন চেষ্টা করবেন। ধনুরাসন ২ পা ভাঁজ করে। হ্যাঁ, ধনুরাসন। এটা পায়ের দিকটা আরেকটু ওঠার কথা। কিন্তু দেখুন যেটা হয়েছে, মানে যেটা আমি একটু আগে বলছিলাম, যোগ ইস নেভার এ টার্গেট ওরিয়েন্টেড গেম। আমাকে এতটা করতেই হবে আমি যখন ভাববো না, তখন আমার থাকতে কষ্ট হবে। কিন্তু আমার যতটুকু হচ্ছে আমি যদি ওইভাবে প্র্যাকটিস করে যাই আস্তে, 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 আস্তে আরো পারফেকশন এর দিকে যাবে। এতে কোনো সন্দেহ নেই। হাই প্রেশার, হাই ব্লাড প্রেশার, এর জন্য যেকোনো ব্যায়ামই করুন মাথা নিচে করে করবেন না।
দাঁড়িয়ে যে পিটি গুলো করতে পারেন, আর খুব রিল্যাক্স ভাবে করবেন। সাধারণভাবে যেটা বলছি, একটু জোর করে চাপ দিয়ে করার প্রবণতা সেটা যেন না হয়। এই বিষয়ে একটু সচেতন থাকবেন। কিছু প্রাণায়াম আছে, সেগুলো সুযোগ হলে আজকে, নাহলে আমি পরদিন দেখাবো, বুঝিয়ে দেবো হাই প্রেশারের জন্যে। তুমি একটু উঠে সহজ মৎস্যান্দ্রাসনটা দেখাও। যেগুলো দেখাচ্ছে মানে এগুলো খুব কমন, মানে সবারই পক্ষে সহজ। একটা পা সোজা মেলে আরেকটা পা জানুশীরাসনের মতো। আচ্ছা, তুমি আগে পশ্চিমোত্তানাসনটা আগে করো। হুম। আচ্ছা দেখুন, এখানটাও কিন্তু আমি আবারও বলি, কিছু জিনিস মানে রিল্যাক্সেশন বোঝাতে চাইছি। বলা যায় যোগা ফর রিল্যাক্সেশন। হ্যাঁ? আমরা নানাভাবে টেনসড হচ্ছি সারাদিন। কিন্তু যোগাসন করতে গিয়েও যদি আবার টেনসড হয়ে যাই, তাহলে কিন্তু খুব দুর্ভাগ্যের। আচ্ছা, এই বুড়ো আঙুল ধরে বা পায়ের পাতা ধরে কনুই মাটিতে ঠেকিয়ে মাথা, পেট, বুক ঠেকে যাবে। এটা হলো পশ্চিমোত্তানাসন। কিন্তু এটা অনেকেরই হয় না। না হলে কি করবে? না হলে জোর করবে, চেষ্টা করবে। না, হাত দুটোকে আস্তে, আস্তে নামিয়ে দিন। পায়ের দুপাশে মাটিতে নামিয়ে দিন। নামিয়ে দিয়ে কনুই ভেঙে মাথার শরীরটা যতটা নামে সহজে, সেইভাবে থেমে থাকুন। ব্যাস! এইভাবে টানা থাকুন। পশ্চিমোত্তানাসন জোর করে করতে গিয়ে আমার হচ্ছে না, পারছি না। উফ! আহ! ছেড়ে দিলাম। এইভাবে করলে যতটা বেনিফিট পাবো, এইভাবে যদি টানা আপনি ১-১.৫ মিনিট, ২ মিনিট থাকেন, বেনিফিট অনেক বেশি পাবেন। কি হবে? দেখবেন আপনি যদি কোনো স্পোর্টস এর মাঠে যান, সেখানে ট্রেনার করাচ্ছেন, "এই কর, ১, ২ সিট আপ, ৩, ৪, বেশ জোর দিয়ে নাম, নেমেই উঠে পড়।" ওর চেয়ে এটা কিন্তু বেশি ইফেক্টিভ। কেন ইফেক্টিভ আমি বুঝিয়ে দিচ্ছি, বলছি। এই যে এইভাবে আপনি টানা আছেন, একটা ব্যাকওয়ার্ড মানে ব্যাক সাইড স্ট্রেচিং হচ্ছে সুন্দর। একদম গোড়ালি থেকে শুরু করে পিঠ, কাঁধ পর্যন্ত সুন্দর স্ট্রেচিং হচ্ছে। স্ট্রেচিংটা বেশ অনেকক্ষণ ধরে চলছে। যেকোনো জিনিস যদি অনেকক্ষণ ধরে চলে, তার এফেক্ট যতটা, আর খালি শুলাম ছেড়ে দিলাম, তাহলে এফেক্ট কিন্তু এক নয়। কোন একটা মোমবাতি জ্বলছে, সেই জ্বলন্ত মোমবাতির উপর আমরা যে কেউ হাত এরম করতে পারবো, অনেকবার করতে পারবো, অনেকক্ষণ করতে পারবো। কিন্তু যদি একটুখানি মোমবাতির উপরে থেমে যাই, ওরে বাবারে! হাত পুড়ে গেল। ঠিক সেরকমই আসনগুলো ছেড়ে দিলেই হবে না, স্টে করতে হবে। পিটি আর আসনের মধ্যে এই জায়গায় তফাৎ। পিটি হচ্ছে ডাইনামিক, সামনে পিছন, ডাইনে বাঁয়ে, নিচে ওপরে। আর আসন হচ্ছে একটা ফাইনাল পশ্চারে গেলাম, দিয়ে সেখানে আমি স্টে করব, থেমে থাকবো। হ্যাঁ, করো। তার ইফেক্ট কিন্তু অন্যরকম। এগুলোকে বলা হয় স্ট্যাটিক এক্সারসাইজ। মানে ব্যায়াম বলতে আমাদের যে সাধারণ ধারণা সবসময় একটা মুভমেন্ট থাকবে, মুভমেন্ট না। এই যেমন এই যে চুপচাপ বসে আছে, স্ট্যাটিক, কিন্তু ব্যায়াম হচ্ছে। এক্সারসাইজ, ব্যায়াম হচ্ছে। শরীরে ব্যায়াম হচ্ছে, ঘাড়, কাঁধ, পিঠ, হাত সব জায়গায় ব্যায়াম হচ্ছে। সহজ মৎস্যেন্দ্রাসন। মেরুদণ্ড মোচড় দেওয়া। এটা সবাই করবেন। হাই প্রেশার থাক, লো প্রেশার থাক, হজমের গোলমাল, শরীর ভালো লাগছে না, অস্থিরতা, সবারই পক্ষে ভালো। দেখুন, হাতটা ধরেছিল বুড়ো আঙুল, নামিয়ে দিল। কেন নামিয়ে দিল? অনেকেই ধরতে পারেন না বুড়ো আঙুল। তারা এইভাবে করবেন। হচ্ছে না করবেন না। আমি যে কথাগুলো বলছি, যে আমি জানি না কেউ খাতায় লিখছেন কিনা। যদি লিখে রাখেন তো এগুলো অনেক কাজে লাগবে। হচ্ছে না ভাববেন না কখনো। আমার তো হচ্ছে না, পাটা ধরতে পারছি না। ভাবার কোনো দরকার নাই। তাহলে কি করবেন? যখনই যোগাসন করবেন, দেখুন ও পা বদলে করছে। এটার নাম সহজ মৎস্যেন্দ্রাসন। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখুন, একেকজনের শরীরের গঠন অনুযায়ী ওই যে বুড়ো আঙুলটা ধরেছে পায়ে, লক্ষ্য করুন মাথাটা কতটা ঝুঁকে গেছে সামনে। কিন্তু যখনই ও হাতটাকে পিছিয়ে দিচ্ছে, হাঁটুর কাছাকাছি নামিয়ে দিচ্ছে, দেখুন শরীর সোজা হয়ে গেল। এখন কিন্তু বেনিফিট বেশি পাবে। কারণ ব্যায়ামটা হচ্ছে, ব্যায়ামের মেইন জায়গা হচ্ছে স্পাইন টুইস্টিং। কাজেই টুইস্টিংটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। অনেকেই ওই ছবি আছে, ছবিতে যেহেতু দেখানো আছে পা ধরা, পা ধরার জন্য আঁকুবাঁকু করেন। আমি বোঝাতে পারি না, পা ধরবেন না। আপনার মেরুদণ্ড কম ঘুরছে। এগুলো ছবি তুলবেন দরকার হলে। বাড়ির কাউকে মোবাইল দিয়ে বলবেন, "এই ছবি তোল তো।" পা ধরে, না ধরে। আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে করলে ভালো হচ্ছে। হ্যাঁ, এখানে একটু বলে দিই। ঠিক আছে, তুমি আরো অন্য কিছু ব্যায়াম দেখাও। আচ্ছা, আরো অনেকে জানতে চাইছিলেন কিছু ব্যায়াম, দেখি একটু। হ্যাঁ, স্পন্ডিলাইটিস বলছি।
তুমি অন্য কিছু ব্যায়াম করো। আমি কিছু কথা বলছি। তারপরে স্পন্ডিলাইটিস এর ব্যায়াম নিয়ে আলোচনা করছি। সেন্স অফ কমপ্লিটনেস আমাদের জীবনে একটা খুব দরকারি শব্দ। আমি যদি সবসময় আমার নাই, হচ্ছে না, পেলাম না ভাবি, আমার ভেতরে নানা নেগেটিভ ইমোশন কাজ করতে থাকবে এবং আমি সব পেয়েও ক্ষতিগ্রস্ত হব। যেমন উষ্ট্রাসন ভাই সুন্দর করেছেন। বুকের খাঁচা প্রসারিত হতে সাহায্য হয়। যাদের শ্বাসকষ্ট আছে, এই নিয়ে কেউ এখনো কিছু বলেননি। শ্বাসকষ্ট, ব্রিদিং ট্রাবল, বুকে ব্যথা, খুব চাপ লাগা ভাব সবসময়। এটা করবেন, অনেক ভালো থাকবেন। এটা না পারলে কাছাকাছি চন্দ্রাসন করবেন। হাত দুটো বুকের কাছে রেখে বেশ সুন্দরভাবে সহজভাবে থেমে থাকা চন্দ্রাসন। আ বুকে তুমি হাত দুটো হ্যাঁ, ওইভাবে রেখো হয়, তুমি হাত দুটো ভাঁজ করে নাও। দেখো এইভাবে কোনি ধরে নাও। মনে হয় কোনি ধরোনি, আমি যতদূর বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবে করো। হুম। চন্দ্রাসন। খুব সহজ আসন, কিচ্ছু কঠিন না। খুব ভালো লাগবে। সেন্স অফ কমপ্লিটনেস আমার যতটা নেমেছে, যতটা হয়েছে তাতে আমি খুশি। I am satisfied. হ্যাঁ? যখন আমি স্যাটিসফাইড হয়ে যাব, আমার কিন্তু ভালো লাগবে যে আমি ব্যায়ামটা করলাম। আর যদি এই করতে খালি হলো না ভাবি, তাহলে কিন্তু খুব মুশকিল। আচ্ছা, তুমি আরেকটা ব্যায়াম করো, এটা আপনাদের দেখাই। আম উত্থিত পদাসন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আসন। শুয়ে পা তোলা। আপনার যদি কেউ সুযোগ থাকে শুয়ে পড়ে এর সাথে করুন। না, দুটো পা একসাথে তুলবেন। দু পা একসাথে। হুম, উত্থিত পদাসন। এটা কেন দেখাচ্ছি আপনাদের বলে দিই। পা দুটো নামাও। নামিয়ে দাও, একদম নামিয়ে দাও। ডান হাতটা পেটে নাভির কাছাকাছি জায়গায় রাখো। নাভির উপরেই রাখো। নাভির একটু নিচের দিকে রেখে পেটটা টিপে দেখো কেমন নরম না শক্ত। আপনাদের সবাইকে বলছি, আপনারা দেখুন ওর টেপার ধরন দেখেও বুঝতে পারবেন পেটটা নরম আছে এখন। বেশ নরম আছে, বোঝা যাচ্ছে। আপনার কেউ সুযোগ হলে শুয়ে পড়ুন, বাড়িতে অভ্যাস করুন। বুঝতে পারবেন। একদম সুন্দরভাবে বুঝে যাবেন। এবার এই যে নরম পেট, একটু টিপে দেখাও আরেকবার। হ্যাঁ, আমরাও দেখছি তোমার পেট কতটা নরম। হ্যাঁ, এবার পা দুটো তোলো। তোলার পর আবার টেপো। পা দুটো তোলো। হ্যাঁ, এখন কিন্তু পেটটা অনেক টাইট হয়ে গেছে। হয়তো টেপা দেখে আমরা বুঝতে পারছি না, কিন্তু পেট অনেক টাইট এখন। এই যে পেট টাইট হয়ে গেল, আ ছেড়ে দাও। তুমি আমাকে ইশারায় বলো পেট টাইট হয়েছে? না, হয়নি? হয়েছে? হ্যাঁ, টাইট হচ্ছে কেন? আমরা যখন পা তুলছি ভাবছি পায়ের জোরে পা উঠছে, তা নয়। পা উঠছে, পেটের ভেতরে রেকটাস অ্যাবডোমিনিস একটা পেশি আছে। সেই পেশির জোরে, পেশির স্ট্রেংথ এ পা দুটো উঠছে। ওই পেশি যদি কারো দুর্বল থাকে, তাহলে কিন্তু তিনি পা তুলতে পারবেন না। আপনারা চেষ্টা করে দেখবেন, পা হয়তো একদম উঠছে না। তার কারণ হচ্ছে আপনার পেশি দুর্বল। যদি দুর্বল পেশি হয় তাহলে কি করবেন? এই আসনটা রোজ করবেন। কিন্তু আপনার যে হচ্ছে না, না হলে কোনো চিন্তা নেই। আপনি পাটা একটু বেশি তুলে দিন। পাটা বেশি তুলে দিলেই দেখবেন থাকতে পারবেন। এবার এখান থেকে আস্তে নামানোর চেষ্টা করবেন। এখান থেকে আস্তে নামাবেন। তাহলেই পেটের পেশি আস্তে স্ট্রেংথ পাবে। অনেক মানুষ দেখবেন দেখে মনে হয় খুব ভালো শক্ত চেহারা, পাঞ্জা লড়তে গেলে কোনো জোরই নাই গায়ে। আমরা ভাবি পাঞ্জা লড়ছে হাতের জোরে, তা কিন্তু নয়। স্ট্রেংথ আসছে এখান থেকে। কেউ কোনো জিনিস তুলতে পারছে না, হলাসন করে দেখালেন। গৌর বেশ সুন্দর করলেন হলাসন। নেক পেনে এটা একদম করবেন না। যদি কারো ঘাড়ে ব্যথা থাকে, শীর্ষাসন, সর্বাঙ্গাসন, হলাসন, মৎস্যাসন এগুলো একদম করবেন না। আমারই এক বন্ধু, আমরা একসঙ্গে পড়তাম। সে তখন ওর বয়স ২৫, ২৬, ২৭ এরকম হবে। হ্যাঁ, আমাদের সেন্টারে আসতো। তো ও ঘাড়ে ব্যথা ছিল। কিন্তু হলাসন করত। "তুমি এটা করো না, তোমার ক্ষতি হবে।" "না, এটা করলে আমার খুব আরাম লাগে, খুব ভালো লাগে।" আরে সে তো বাচ্চাদের ফাঁকি মারতে আরাম লাগে। তাহলে কি সেটা তার পক্ষে ভালো? যে নেশা করছে, তার নেশা করতে ভালো লাগছে। তো সেটা কি ভালো? আমি ওকে অনেক বোঝালাম, ও শুনল না। শীর্ষাসন করেছে দেখুন। এই শীর্ষাসন নিয়ে আমি কিছু বলব আপনাদের। বেশ সুন্দর করেছে। শীর্ষাসনে অনেকেই কিন্তু কপালে ভর দিয়ে দেন। ভর কপালে থাকবে না। মাথার ঠিক মাঝখানে। আ এটা শীর্ষাসন থেকে নানা রকম ভাবে পায়ের পজিশন করা যায়।
রেকটাস অ্যাবডোমিনিস সম্বন্ধে বলছিলাম যে ওই পেশি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সব মিলিয়ে আপনার দৈহিক শক্তি কম থাকবে। কোনো কিছু ঠেলা, তোলা, বাজার থেকে ভারী জিনিস বহন করা সবকিছুতেই আপনার কষ্ট হবে। অথচ মনে হবে হওয়ার কথা না। এই ব্যায়ামটা করবেন এবং আরো বলি যেসব ছেলেমেয়েরা আ যেটাকে লিকার আসন বলে, সলবাসন করে পা দুটো উপর দিয়ে তুলে দেওয়া। কিছুতেই তুলতে পারছে না, কিছুতেই তুলতে পারছে না। এক্ষেত্রে কিন্তু এই এক উত্থিত পদাসন যদি নিয়মিত অভ্যাস করে ও ওঠার স্ট্রেংথ টা পেয়ে যাবে। কিন্তু অনেক সময় কি হয় আমরা তো বারবার ওকে, "এই তোল, তোল আমি ধরছি, সাহায্য করছি, তোল।" তুলতে পারছে না। কিন্তু যখনই এই আসনটা নিয়মিত করবে, ওই পেশি শক্তিশালী হয়ে যাবে, পা তোলা অনেক সহজ হয়ে যাবে। সে সহজেই তুলতে পারবে। হার্ট ব্লক নিয়ে কেউ একটা প্রশ্ন করলেন। দেখুন কি আসন করতে হবে এটা বলা খুব মুশকিল। তবে আমি অনুরোধ করব সহজ কিছু আসন করবেন যেগুলোতে হার্ট ব্লক যদি থাকে 50-60% ব্লক। কিছু প্রাণায়াম করবেন। প্রাণায়াম নিয়ে আমি গতকালের ক্লাসে খুব সুন্দর আলোচনা করেছি। আজকে এখন অল্প কথা বলব কিছু। আচ্ছা যদি ব্যায়ামের ব্যাপারে আর কিছু জানার কারো থাকে একটু বলুন। আমি ওকে অনুরোধ করছি দেখাতে। তারপরে ওকে ছুটি দিয়ে আমরা প্রাণায়াম নিয়ে অল্প একটু আলোচনা করব আজ। যদি কারো কিছু প্রশ্ন থাকে, দেখার থাকে, আচ্ছা আমি একটু দেখে নিই YouTube এ কারো কিছু প্রশ্ন আছে কিনা। কিডনি স্টোন আছে। তো কিডনি স্টোনে না আসলে ঠিক সরাসরি কাজ হয় না। কিন্তু যদি করেন, আমাদের কি হয়, যেমন ধরুন যেকোনো জায়গাতেই উন্নতি বলতে আমরা যেটা বুঝি সামগ্রিকভাবে সবাইকে নিয়ে উন্নতি করতে হবে। কোনো একটা জায়গা, একটা পাড়া, একটা গ্রাম উন্নতি করলে উন্নতি হবে না। হুম? ঠিক সেরকমই আমাদের টোটাল বডি যদি ঠিক থাকে, আমরা যদি শরীরের সেভাবে যত্ন নিই, তাহলে সব যন্ত্রপাতি ঠিকমতো কাজ করবে। কোলেস্টেরল থাকলে যেকোনো ব্যায়াম করবেন, খাওয়া-দাওয়া কন্ট্রোল রাখবেন, তেল, ঘি, ফ্যাট, চর্বি খাবেন না, একটু ব্যায়াম করবেন নিয়মিত, হ্যাঁ? ভালো থাকবেন। কাজেই কিডনি স্টোন বা এই জাতীয় আরো অনেক কিছু আছে। মহিলাদের ক্ষেত্রে অনেক রকম সন্তান হওয়ার সমস্যা। এসব ক্ষেত্রে নিয়মিত আসন প্রাণায়াম করলে তারা কিন্তু অনেক ভালো থাকবেন এবং আসন প্রাণায়ামের সবচেয়ে বড় লাভ যেটা অনেকেই পরিষ্কার জানতে চান, কমবে কিনা বলুন তাহলে করব, নাহলে শুধু করে কি লাভ? শুধু করে লাভ এটাই যে আপনি মেন্টালি অনেক স্ট্রং থাকবেন। দেখুন সর্বাঙ্গাসন হাই প্রেশার থাকলে, স্পন্ডিলাইটিস থাকলে করবেন না। হুম, সর্বাঙ্গাসনের পরে মৎস্যাসন বা ব্যাক বেন্ডিং কিছু আসন করা দরকার। সেরকম প্রশ্ন নেই। অনেকে ভালো লাগছে জানিয়েছেন। হ্যাঁ, আপনাদের অনুরোধ করব যে হ্যাঁ, কিছু প্রশ্ন থাকলে জানাবেন। সেতু বন্দাসন বেশ সুন্দর করেছেন। আচ্ছা এবার স্পন্ডিলাইটিস এর কিছু ব্যায়াম দেখাই। এক ভদ্রলোক অনেকক্ষণ আগেই বলেছেন। অ্যা তুমিও উঠে করো, আমি একটু বলছি কোনটা করতে হবে। এইভাবে যাদের শ্বাস দ্রুত চলে নরমাল কি করে হবে? চেস্ট এক্সপানশন কিছু ব্যায়াম করবেন। বুকে খাঁচা প্রসারণ যেমন এটা বা এই যে লম্বা শ্বাস নেওয়া ছাড়া এগুলো করতে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। মানে খেয়াল রাখবেন ডাক্তার দেখিয়ে ঠিক করব ভাবুন, চিকিৎসা করুন। কিন্তু তার সঙ্গে ব্যায়ামটাও শুরু করে দিন। ব্যায়াম শুরু করে দিন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমাদের এখানে এরকম ঘটনা আছে। আমি বলেছি আপনার ডাক্তার বন্ধ করবেন না, ওষুধ বন্ধ করবেন না। তারপরে তিনি সুস্থ হয়ে গেছেন। এই ডাক্তারটা খুব ভালো জানেন তো? ডাক্তার এই ওষুধেই কাজ হয়েছে। আমি হ্যাঁ, ওষুধেই কাজ হয়েছে। হ্যাঁ, ব্যায়ামটা করলাম, ব্যায়ামেও হয়েছে, তবে ওষুধেই কাজ হয়েছে। আমি হ্যাঁ, তাই হয়েছে। আচ্ছা উনি তো সুস্থ হলেন। কিন্তু দুটো মিলিয়েই কাজ হয়ে সুস্থ হয়েছেন। হ্যাঁ? যোগাসন অনেকে বলেন ওভার থিংকিং এর জন্য তো কোনো আসন নেই। এগুলো করলেই আস্তে কেটে যাবে। গতকাল আমি যোগ কাকে বলে, আসন কাকে বলে আলোচনায় বলেছিলাম যে, অ্যা উম যোগশ্চিত্তবৃত্তি নিরোধা, যোগ হলো মনের উপর নিয়ন্ত্রণ, আসন হচ্ছে স্থির সুখম আসনম। কাজেই এগুলো করলে আস্তে আমাদের মধ্যে চেঞ্জ আসবে। শুরু করুন। মানে দেরি করবেন না। অন্তত লম্বা শ্বাস নেওয়া ছাড়া শুধু এটাই করুন। আর যেগুলো আপনারা দেখলেন YouTube এ তো সব ভিডিও রয়েই গেল। আপনারা খুলে বারবার দেখবেন, করবেন। স্পন্ডিলাইটিস এর ব্যায়াম এইভাবে হাত দুটো রেখে
আস্তে, আস্তে চাপ দেবেন। এই যে চাপটা দেবেন খেয়াল রাখবেন চাপ কিন্তু গায়ের জোরে নয়, হালকাভাবে। হুম? আ আচ্ছা তোমাকে আমি এখন ছেড়ে দিতে পারি বা তুমি যদি করো এগুলো করো, করো। যেগুলো আমি করছি এগুলো তুমিও একটু হ্যাঁ, এইভাবে চাপ দেবেন। চাপ দেওয়ার স্টাইলটা কেমন হবে? ধরুন আপনি এইভাবে টিভি দেখছেন। তাহলে যেভাবে চাপ আছে, অনেকে যে ভুল করে ফেলে খুব জোরে চাপ দেন এবং চাপ দিয়ে মাথা কাঁপতে থাকে এরকম। আমি যে এত জোরে করছেন কেন? না ডাক্তারবাবু বলেছেন বেশ চেপে ধরবেন। চেপে ধরবেন ঠিক আছে, আপনি চেপেই ধরবেন। ডাক্তারবাবু ঠিকই বলেছেন। কিন্তু এর জন্যে এটা করবেন এবং এই যে দেখুন আপনাদের দেখাচ্ছে আমাদের ঘোর, এইভাবে চাপ দেওয়া, মাথাটা সোজা থাকবে। তোমার মনে হচ্ছে একদিকে একটু বেঁকে গেছে অল্প মাথাটা। হ্যাঁ, স্ট্রেইট থাকবে। এটা নিজে, নিজে বোঝা যায় না। আবার এদিকটা ছেড়ে দিয়ে একটু রেস্ট নেবেন। তারপরেই এদিকে চাপ দেওয়া। অপোজিটে দাও। হুম। এইভাবে তারপর এই সামনে থেকে চাপ দেওয়া এইভাবে। এগুলো একেকটা মোটামুটি ৪-৫ বার করবেন। প্রতিবারে ১০-১২ সেকেন্ড থেমে থাকবেন। কিন্তু একটা ভুল করবেন না। সেটা কি ভুল? না এইটা ছেড়েই সঙ্গে, সঙ্গে এটা শুরু করবেন না। একটু গ্যাপ দেবেন এবং এইটা যখন চাপ রয়েছে, ছাড়ার সময় আগে চাপটাকে আলগা করুন, তারপরে আস্তে, আস্তে হাত নামান। বেশিরভাগ মানুষ কি ভুল করে ফেলেন, এই চাপ দিয়ে দাম করে ছেড়ে দিলেন। এখানে একটা জার্ক হয়ে গেল। এটা যেন না হয়। বেশ ঠিক আছে, আরো ২ দিন আছে হাতে। আমরা নানা রকম আলোচনা করব। প্রাণায়াম বা এই যে আসন এরও আরো অনেক কথা বাকি আছে বলা। সামনের ১৫ রবি আপনারা যোগ দেবেন। সবাইকে অনুরোধ করব যে YouTube লিংক আমি দিয়ে দেবো গ্রুপে। আপনারা আপনাদের চেনাশোনা বন্ধু-বান্ধবদের পাঠিয়ে দেবেন, শুনতে বলবেন। কারণ আমাদের জীবনে আমরা অনেক কিছু করছি, সুস্থ থাকতে সবাই চাই। সুস্থ থাকার জন্যে আমাদের একটা মেন্টাল সেটআপ রেডি করতে হবে। তোমার সাউন্ডটা অফ করে দাও গো। স্যার আমি কি তাহলে চলে যাবো? হ্যাঁ, হ্যাঁ, তুমি ভিডিও অফ করে দাও। হুম। ওম শান্তি শান্তি শান্তি। গৌর তোমাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে দেখিয়েছ। হ্যাঁ, গৌর এর আগেও অনেক প্রোগ্রামে এই ধরনের অনুষ্ঠান করেছেন। খুব সুন্দরভাবে আন্তরিকভাবে ব্যায়ামগুলো করেন। আপনারা সুস্থ থাকার জন্যে পরিকল্পনা করুন, সুস্থ থাকার জন্য সময় দিন এবং চিকিৎসার জন্য যে অর্থ জমিয়ে রেখেছেন তার কিছু অংশ যোগ চর্চায় ব্যয় করুন। কোন সেন্টারে ভর্তি হয়ে যান, বাড়ির কাছাকাছি অনলাইনে বহু আছে, সেসব জায়গায় যোগাযোগ করুন। করে আমি সুস্থ থাকবো এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমি আপনাদের মানে কি বলবো আপনারা সবাই দৃঢ় প্রতিজ্ঞা নেবেন এই আশা করে ক্লাস শেষ করতে যাচ্ছি। যদি শেষ মুহূর্তে আর কারো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে একটু বলুন। হলাসনের কোনো সহজ টেকনিক আছে? উম না সহজ টেকনিক মানে এটা আপনি কোনো ট্রেনারের কাছে গেলে তিনি আস্তে, আস্তে শেখাতে পারবেন। পেটের মেদ কমানোর জন্য বিভিন্ন রকম ব্যায়াম করবেন। মানে কিছু, কিছু শুরু করে দিন। পেটের মেদ কমানোর জন্যে আপনাকে বিরাট পরিকল্পনা নিতে হবে না। অল্প, অল্প করে হাঁটুন, কিছু ব্যায়াম করুন, পিটি গুলো করুন। প্রেশার কমানোর জন্য সবচেয়ে ভালো প্রাণায়াম একটা আছে সেটা হচ্ছে উম লম্বা শ্বাস নিয়ে ধীরে, ধীরে শ্বাস ছাড়া। আমি এটা দেখিয়ে আজকে ক্লাস শেষ করব। লম্বা শ্বাস নিচ্ছি। আপনি একটু খেয়াল করবেন আমার ঠোঁটের দিকে খেয়াল করবেন। তাহলে আমার ছবিটা একটু বড় করে নিন। এই ঠোঁটের এইখানটা দিয়ে হাওয়াটা বেরোচ্ছে। ঠিক ঠোঁটের এই ফাঁক দিয়ে। মানে এটা কিন্তু ফু দিয়ে ছাড়া নয়। মানে ফু নয়। আমি এই আছি, নিলাম। নাক দিয়ে ছাড়বো না। এইখানটা আপনা আপনি ফাঁক হয়ে যাবে, এখান দিয়ে বেরোবে। যখন শ্বাসটা বেরোচ্ছে আপনি সোজা একদম রিল্যাক্স করে থাকুন। আর আগের দিন আমি টেনশন নিয়ে কিছু কথা বলেছিলাম। টেনশন মুক্ত থাকবেন। এনজয় করুন। যেটা বললাম আমরা বেড়াতে এসেছি অল্প সময়ের জন্য পৃথিবীতে। কাজেই সুস্থ থেকে পৃথিবীর সবকিছু আনন্দ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবারই সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। নমস্কার। আবার সামনের শনিবার আপনাদের সাথে দেখা হবে।